এই যে শুনছেন, আপনি কোথায়? রুম অন্ধকার কেন? মায়ের কথা শেষ হওয়ার আগেই হঠাৎ আতঙ্কে মৃদু চিৎকার করে উঠল। মায়া হৃদের জাপটে ধরায়। মায়া কিছু বলার আগেই ও গলায় মিষ্টি ব্যথার গুঙ্গিয়ে উঠল। হৃদ মায়ার সাথে ঘনিষ্ঠতা বাড়াতে বাড়াতে বলল, তোমার ইজ্জত আমার হক। আমার হক চাই হৃদ। হৃদের এলোমেলো হাতের স্পর্শে মায়ের শরীরে কম্পন ধরল। মায়া কম্পিত স্বরে বলতে চাইল, আপনি আমাকে। মায়াকে বলতে না দিয়ে হৃদ মোহাচ্ছন্ন গলায় বলল, সরি জান, তোমার বুঝতে টু লেট। কথাটা বলেই হৃদ মায়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে এক হাতে দরজা লক করলো, অপর হাতে মায়ের কাঁধের কাপড়টা টেনে বাহুতে নামাতে নামাতে মায়ের উন্মুক্ত কাঁধে দাঁত বসাতে মায়া ফের গঙ্গিয়ে ওঠে তীব্র কম্পনে। হৃদের বাহুতে শরীর ছেড়ে দিতে হৃদ দুহাতে মায়াকে জড়িয়ে নিতে নিতে ঘোর লাগা কণ্ঠে বলল, আই লাভ ইউ জান। মায়া তখনও কাঁপছে। হৃদের উষ্ণ নিঃশ্বাস গলায় অনুভব হতে মায়ার অদ্ভুত শিহরণ জন্মালো সর্বাঙ্গে। কম্পিত মায়া এক হাতে হৃদের বুকে ধাক্কা দিতে চাইলে হৃদ আরও ঘনিষ্ঠতা বাড়ায়। মায়ের বাধা দেওয়ার হাতটা চেপে হৃদ মাথায় তুলে তাকায় মায়ের বন্ধ দু চোখের পাথায়। স্তব্ধ রুম জুড়ে শুধু ঘড়ির টিকটিক শব্দ ভেসে বেড়াচ্ছে, দুজনের উষ্ণ নিঃশ্বাসের শব্দ। কম্পিত মায়ার বুক ধরফর করল। হৃদের উষ্ণ নিঃশ্বাস মুখের উপর অনুভব করে চোখ মেলে তাকাতে মুহূর্তে দৃষ্টি মিলল হৃদের অদ্ভুত দৃষ্টিতে। ঘায়েল মায়া আরও ঘায়েল হলো। হৃদের দৃষ্টিতে আড়ষ্ট হয়ে লজ্জায় নত মস্তিষ্কের হতে চাইলে তৎক্ষণাৎ অধরে অধর মিলল। হৃদ মায়ার অধরে মগ্ন হতে মায়া ভাসা ভাসা চোখে তাকালো হৃদের ভালোবাসার আকুতি বুঝতে। চোখ মুখ খিচে বন্ধ করে নিল হৃদের শার্ট মুঠোয় পিষে। অন্ধকার ঘরে সময়ের খেয়াল কারো নেই, তবে অন্ধকার ঘরের ঘোর বাড়িয়ে হৃদ মায়ার শাড়ি ভেদ করে উন্মুক্ত কোমর বাঁধল নিজের শক্ত দুহাতে। মায়াতে মগ্ন হৃদের ঘোর কাটিয়ে ফের দরজায় নক করল কেউ। পরপর শব্দে হৃদ বিরক্তি ভঙ্গিতে মায়ার ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকালো। দুজনের উষ্ণ নিঃশ্বাস একে অপরের উপর মুখে আছড়ে পড়ার মতো। মাঝে আবারও শোনা গেল দরজার অপর পাশে শশীর গলা। হৃদকে ডেকে বলল, হৃদ ভাই দরজাটা খোলো, তোমাকে নিচে যেতে বলেছে। না না ভাই। হৃদ ভাই শুনছো? হৃদ বিরক্তিতে অতিষ্ঠ হয়ে মায়াকে ছেড়ে দাঁড়ালো। এবার বেশি বেশি হচ্ছে ব্যাপারটা। হৃদের চট্টগ্রামে আসার পর থেকে পার্সোনাল স্পেস পাচ্ছে না। যেখানে কেউ হৃদের সঙ্গে কথা বলতে সম্মতির প্রয়োজন হয়, সেখানে যখন তখন তার ব্যক্তিগত মুহূর্তে হস্তক্ষেপ করছে, যেটা হৃদ মোটেও পছন্দ করছে না। এই রাতে অন্তত হৃদকে ডিস্টার্ব করাটা মোটেও পছন্দ হয়নি তার। হৃদ তপ্ত মেজাজে বন্ধ দরজার দিকে এক পলক তাকিয়ে মায়ের দিকে দৃষ্টি ঘোরাতে খানিকটা শান্ত হয়ে আসলো। মায়াকে তখনও কম্পিত শরীরে দেয়ালে পিঠ ঠেকিয়ে নত মস্তিষ্কের ঘন ঘন শ্বাস ফেলতে দেখে বিরক্ত হৃদ কপালের এক পাশ চুলকে মায়াকে শান্ত গলায় বলল, বিছানায় যাও, আমি আসছি। হৃদের কথাটা অল্প, কিন্তু মায়ের কাছে ভয়ঙ্কর শোনালো। বিছানায় যাও মানে? মায়ের শরীরের কম্পন তীব্র থেকে তীব্র হলো হৃদের কথায়। হৃদ দরজা খুলে বাহিরে যেতে মায়ের হৃদের গমন পথের দিকে চোখ তুলে এক পলক তাকিয়ে দৃষ্টি ঘোরালো খালি বিছানায়। মুহূর্তে শরীরে অদ্ভুত শিহরণে আছড়ে ছিটিয়ে গেল দেয়ালের সঙ্গে। ভয়ার্ত মায়া হঠাৎ করে ভীষণ তৃষ্ণা অনুভব করলো। গলা শুকিয়ে আসতে পানির খোঁজ করলো। তৃষ্ণার্ত মায়া আবছা আলোয় সোফার দিকে এগিয়ে গেল। ট্রেতে রাখা খাবারের সঙ্গে পানির জগ হতে পানি ঢেলে পান করতে করতে ভাবল হৃদ ফিরে আসার আগেই মায়া ঘুমিয়ে যাবে। ভয়ার্ত মায়ের ভাবনা অনুযায়ী তাই করলো। বিছানার পাশ ঘেঁষে শুয়ে শরীর কুঁজো করে ঘুমের ভান ধরতে হৃদ দরজার বাইরে দেখল শশীকে অস্বস্তিতে দাঁড়িয়ে থাকতে। হৃদের উপচে পড়া বিরক্তি বাড়ল শশীকে দেখে। তপ্ত মেজাজে বলল, কী সমস্যা, কী চাই? তোমাকে কখন থেকে ডাকছি, শুনছো না কেন? রুমে এতক্ষণ কী করছিলে? হৃদকে করা শশীর অযাচিত প্রশ্নটা হৃদের বাড়াবাড়ি মনে হলো। হৃদের মেজাজটা এমনি চটেছিল, এর মাঝে শশী হৃদের কাছে কৈফত চাওয়ার মতো প্রশ্নটা করতে হৃদ খেপে গিয়ে বলল, আমি রুমে কী করছিলাম সেই কৈফত তোকে দিতে হবে? আমি আমার রুমে কতক্ষণ থাকবো না থাকবো সেটা নিশ্চয়ই তুই ঠিক করে দিবি না আমাকে। হৃদের শক্ত গলায় শশী মিনমিন করে বলল, না মানে আমি অনেকক্ষণ যাবৎ তোমার দরজায় নক করছিলাম, তুমি খুলছিলে না তাই। শশীকে শেষ করতে না দিয়ে হৃদ একই তেজে বলল, তোকে আমি বলেছিলাম আমার দরজায় নক করতে? কি বলতে এসেছিস সেটা বলে বিদায় হ। হৃদের শক্ত গলায় শশী বলল, নিচে পুলিশ এসেছে, তোমাকে নিচে যেতে বলেছে নানা ভাই, তুই যা। শশী তৎক্ষণাৎ চলে যায় না। ওর চোখ ভেজা নোনা জলে বারবার আর চোখে বন্ধ দরজার দিকে তাকাচ্ছে। হয়তো শশী বুঝতে পারছে হৃদ এতক্ষণ যাবৎ মায়ের সঙ্গে বন্ধ দরজার ভিতরে সময় কাটাচ্ছিল। শশীর ডাকে হৃদ বিরক্ত হয়েছে। শশী জানে স্বামী স্ত্রীর ব্যাপারে প্রশ্ন করতে নেই তৃতীয় পক্ষ হয়ে। হৃদ মায়ের সম্পর্কে শশী এখন তৃতীয় পক্ষ, এটা জেনেও শশীর মন মানতে নারাজ। মায়ের আগে হৃদের জীবনে শশী প্রথমে এসেছিল। আজ মায়া না থাকলে হয়তো হৃদের ভবিষ্যৎ নারী শশীই হতো। শশী ফের হৃদকে একটা অযাচিত প্রশ্ন করে বলল, মায়া তোমার রুমে? শশীর কথাটা শুনতেই হৃদের চোয়াল শক্ত হয়ে ওঠে। রাগে দাঁতে দাঁত পিষে তৎক্ষণাৎ বলল, আউট। ভেতরকার কষ্টে শশী ভাঙ্গা গলায় আকুতি স্বরে ডাকতে চাইল হৃদকে। হৃদ ফের একই ভঙ্গিতে শশীকে থামিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, তোকে যেতে বলছি আমি। ঠোঁট কামড়ে নিজেকে সংযত করে হৃদের সম্মুখ থেকে দৌড়ে পালালো শশী। শশীকে দৌড়ে চলে যেতে দেখে সিঁড়ি বেয়ে ওঠা রাদিফ।
সে তৎক্ষণাৎ কিছুই বুঝলো না, তবে সামনে থেকে হৃদকে রাগান্বিত ভঙ্গিতে হেঁটে আসতে দেখে ব্যাপারটা আংশিক বুঝতে পারল রাদিফ। রাদিফের শশীর জন্য মায়া হলেও তার কিছু করার ছিল না। জীবনে সব কিছু স্যাক্রিফাইস করে ভালো থাকা যায়, কিন্তু ভালোবাসা স্যাক্রিফাইস করে জীবনে ভালো থাকা যায় না। আর হৃদ খানের মতো শক্ত পার্সোনালিটির মানুষ কখনো নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করবে না, বরং না পেলে ছিনিয়ে নেবে, তারপরও ছেড়ে দিবে না। তাই এক্ষেত্রে শশীর হৃদের আশা ছেড়ে যত দ্রুত বাস্তবতা মেনে নিবে তত শশীর জন্য ভালো হবে। তবে রাদিফের মনে হলো সে একবার শশীর সঙ্গে এই ব্যাপারটা কথা বলবে, আজ না হয় কাল, অবশ্যই। রাদিফ সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে পড়তে হৃদ সিঁড়ি বেয়ে নিচে নামতে রাদিফ হৃদের পেছন পেছন যেতে যেতে বলল, ভাই, পুলিশ কমিশনার এসেছে তোমার সঙ্গে দেখা করতে। ব্যাপারটা সিরিয়াস কিছু না হলে আমরা তোমায় ডাকতাম না। রাদিফের কথায় হৃদকে শুধু গম্ভীর দেখালো। নির্বাচনের সম্মুখে রেখে বাসায় বসে থাকা যায় না, সেটা হৃদ নিজেও জানে, কিন্তু ব্যক্তিগত জীবনও পিছনে ফেলা যায় না, দুটো সামলিয়ে চলতে হয়। হৃদ সময় নিয়ে গম্ভীর মুখে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলল। সেদিনের রাদিফ ও নিহাল খানের উপর হওয়া হামলার পিছনের আসামির খবরের তথ্য জানাতেই এসেছেন এত রাত্রে ওসি সাহেব। তারপরও কোনোরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে বরং আসিফকে দিয়ে কমিশনারকে বিদায় জানিয়ে হৃদ তার ঘরে ফিরল। অন্ধকার ঘরে মায়ের কথা স্মরণে আসতে হৃদ বিছানার দিকে তাকালো। মায়াকে কুঁজো হয়ে শুয়ে থাকতে দেখে হৃদের বিরক্তি আরও বাড়ল। অসময়ে যে মায়া ঘুমিয়ে পড়েছে হৃদ ব্যাপারটা বুঝতে পেরে শব্দ করে দরজা লাগালো। দরজায় হঠাৎ শব্দে জাগ্রত মায়া খানিকটা নড়ে উঠতে সেটা হৃদের চোখে পড়ল। হৃদ হু হায় আর কোনো শব্দ না করে গিয়ে বিছানায় শুয়ে চোখের উপর হাত ঠেকিয়ে। নিস্তব্ধ ঘর জুড়ে ভয়ঙ্কর নীরবতা ছেয়ে যেতেই মায়া চোখ মেলে তাকালো হৃদের সারা শব্দ না পেয়ে। সেকেন্ডের কাটা মিনিট পেরিয়ে ঘন্টায় চলে যেতে মায়া মাথা তুলে তাকালো পেছনে। হৃদকে চিত হয়ে চোখের উপর হাত ঠেকিয়ে অপর হাতটা বুকে রেখে পায়ের উপর পা তুলে শুয়ে থাকতে দেখে মা ভাবলো হৃদ ঘুমিয়ে পড়েছে। হৃদ রুমে এসেছে প্রায় ঘন্টা পেরোতে চললো। এতটা সময় নিশ্চয়ই হৃদ জেগে থাকবে না। জড়তায় মায়া সহজভাবেই হৃদের দিকে এগিয়ে গেল। ঘুমন্ত হৃদের বুকে রাখা হাতটা ছুঁতে মুহূর্তে হৃদ মায়ের দিকে পিঠ বেঁকে শুয়ে পড়ল। হৃদের হঠাৎ কাজে মায়া থমকে বসলো। হৃদ ঘুমন্ত অবস্থায় মায়ের দিকে পিঠ মুড়ে শুয়েছে নাকি জাগ্রত অবস্থায় সেটা মায়া তখনও বুঝল না। হাঁসফাঁস করা মায়া কয়েক সেকেন্ড সময় নিয়ে ফের হৃদের বাহু টেনে নিচের দিকে ঘোরাতে চাইলে হৃদ মায়ার হাতটা ঝাঁকিয়ে ফেলে দিতে মায়া বুঝতে পারলো হৃদ জাগ্রত। শুধু জাগ্রত নয়, বরং মায়ের সঙ্গে রাগ করে শুয়ে আছে। কিন্তু কেন? মায়া তখন হৃদের কথা শুনে অপেক্ষা না করে ঘুমিয়ে পড়েছে বলে সেজন্য? কিন্তু মায়া তো ঘুমায়নি, বরং ঘুমের ভান করেছিল ভয়ে। মায়া জানে ব্যাপারটা এবার বেশি বেশি হচ্ছে, কিন্তু মায়া বিষয়টা সহজভাবে নিতে পারছে না। ভয় লাগছে ভীষণ। জড়তার মায়া ফের হৃদের বাহু টেনে টানতে হৃদ একই কাজ করলো। মায়ের হাতটা ঝাঁকিয়ে ফেলে দিতে মায়া হৃদের পিঠ ঘেঁষে শুয়ে পেট জড়িয়ে হৃদের পিঠে মুখ গুজে গুনগুনিয়ে বলল, আমি ঘুমাইনি তো, এই যে দেখুন জেগে আছি। হৃদের পেটের উপর মায়ার হাতটা হৃদ ঝাটকায় ফেলে দিয়ে খানিকটা এগিয়ে শুতে শুতে বলল, নট ইন্টারেস্টেড, গেট আউট। হৃদের কথায় মায়া বেশ অপমানিত বোধ করলো। নীরবে চোখ ভিজল নোনা জলে। মায়া ফের হৃদের শরীর ঘেঁষে একইভাবে হৃদের পেট জড়িয়ে ধরতে ধরতে বলল, আই এম ইন্টারেস্টেড, আমি এভাবেই শুভ। হৃদের সারা শব্দ পাওয়া গেল না। আর কয়েক সেকেন্ড পেরোতে মায়া মাথা তুলে হৃদের কানে মুখ ঠেকিয়ে ফিসফিস করে বলল, সরি, আর হবে না এমন। এবার থেকে আপনার সব কথা শুনবো, সত্যি বলছি। হৃদকে তখনও জেদ দেখেই শুয়ে থাকতে দেখে মায়া হৃদের পেছন হতে সামনে আসলো, হৃদের উপর ডিঙ্গিয়ে হৃদের বুকে নিজের জায়গা করে দু হাতে হৃদকে জড়িয়ে ধরতে ধরতে হৃদ তপ্ত মেজাজে বলল, কী সমস্যা তোমার? ঘেঁষাঘেঁষি করছো কেন? দূর যাও, ঘুমাবো আমি। মায়া মাথা তুলে টুপ করে হৃদের গালে চুমু খেয়ে পুনরায় হৃদের গলায় মুখ ডুবাতে ডুবাতে বলল, ওকে ঘুমান, গুড নাইট। কথাটা বলেই মায়া হৃদকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করতে হৃদের ফুসফুসের তপ্ত নিঃশ্বাসের শব্দ কানে আসলো মায়ার। হয়তো মায়ার কথাটা পছন্দ হয়নি হৃদের, তারপরও মায়া আর প্রতিক্রিয়া দেখালো না, বরং হৃদকে জড়িয়ে ঘুমিয়ে যেতে চাইল। সময় নিয়ে ঘড়ির কাঁটা ঘুরতে হৃদের হাত নেমে আসলো মায়ার পিঠে। মায়ার চোখ সবে ঘুমে বুজে এসেছিল, কিন্তু হৃদের বেগতিক হাতের স্পর্শে তড়াক করে তাকাতে মায়া কিছু বলবে তার আগেই হৃদের দক্ষ হাতে ততক্ষণে মায়ার শাড়ির আঁচল টেনে ফ্লোরে ফেলতে ফেলতে হৃদ বিরক্তি গলায় বলল, কি পরেছো তুমি? কাপড়ে বাজে স্মেল আসছে কেন? জানো না আমার বাজে স্মেল সহ্য হয় না? এই লোকের কিছুই সহ্য হয় না। মায়ের ঘুমিয়ে যাওয়া মস্তিষ্ক সজাগ হলো। শরীরের কম্পন দেখা দিল তক্ষুনি। কম্পিত মায়ার মুখ হৃদের গলায় ঠেকে যেতেই ভয়ার্ত গলায় বলতে চাইল, আমি ভয়ে। হৃদ মায়াকে জড়িয়ে উপরে উঠতে মায়ার গলায় মুখ ডুবাতে ডুবাতে বলল, বাজে কথা বললে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবো হৃদ। মায়া গঙ্গালো। ছটফট করার মতন হৃদের পক্ষে সিটিয়ে যেতে হৃদ ঘনিষ্ঠ মুহূর্তে মায়ের কানে ফিসফিস করে বলল, আমার অসুখের সুখ তুমি, আমার বসন্তের ফুল তুমি, আমার বেপরোয়া জীবনের চাওয়া তুমি, আমার রাজ্যের রানী তুমি, তোমাতেই পূর্ণ আমি। একটা সুন্দর সকালের সূচনা। হৃদ ফোন বন্ধ করে উপর হয়ে ঘুমিয়ে। রুম জুড়ে অন্ধকার বিচরণ। সকালের মিষ্টি আলো মোটা পর্দা ভেদ করে ঘরে ঢুকতে অক্ষম।
সকাল তখন 9টার ঘরে। হৃদ এত বেলা করে ঘুমায় না। রাতে অসময়ে ঘুমের জন্য আজ এত বেলা অবধি তার ঘুমানোর কারণ। ঘুমন্ত হৃদের হঠাৎ ঘুমের রেশ হালকা হয়ে আসতে বিছানা হাতড়িয়ে মায়ের সন্ধান করলো। আশেপাশে কোথাও মায়াকে না পেয়ে বন্ধ চোখে কপাল কুঁচকালো বিরক্তিতে। হৃদ কতবার বলেছে বেয়াদব বউটাকে তাকে ঘুমন্ত অবস্থায় রেখে যেন কোথাও না যায়। বেয়াদব নারী কথাটা শুনল না। হৃদ বিরক্তি নিয়ে উঠে বসল। খালি গা স্যাঁতস্যাঁতে ভেজা দেখে আরও বিরক্ত হলো। এই গরমে তার জন্য ঘুমটা ভেঙে গেল। হৃদ বিরক্ত চোখে রুমের এসির দিকে তাকাতে দেখলো সেটা অফ। হৃদের রুমের এসি সচরাচর কখনো বন্ধ থাকে না। তাহলে এখন এসি বন্ধের কারণটা খুঁজতে গিয়ে হৃদের মনে পড়লো শেষ রাতে গোসলের পর মায়ের শরীরে তীব্র কম্পন ধরে ছিল ঠান্ডায়, যার কারণে হৃদ নিজেই এসি অফ করে দিয়েছিল। মায়ের কথা স্মরণে আসতে হৃদ খানিকটা চিন্তিত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। শেষ রাতে মায়াকে বেশ দুর্বল আর অসুস্থ দেখাচ্ছিল। এখন কেমন আছে সেটা জানতে চেয়ে হৃদ ঘর ছেড়ে বাহিরে যেতে চেয়েও গেল না। এখন বের হলে সে আর রুমে ফেরার সময় পাবে না ব্যস্ততায়। তাই হৃদ সময় নিয়ে ফ্রেশ হয়ে গায়ে সাদা পাঞ্জাবি জড়ালো। সে চট্টগ্রামে থাকাকালীন এসব সাদা পাঞ্জাবি পরে রাজনৈতিক সচ্ছলতা বজায় রাখে, কিন্তু ঢাকা ফিরে সে এসব পরে না। হৃদ গায়ে পাঞ্জাবি জড়িয়ে আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করতে চোখে পড়ল গলার কিছু অবাঞ্ছিত দাগ। এসব দাগ তার শরীরেও আছে, কিন্তু হৃদের শরীর কাপড় ঢাকা হলেও গলা উন্মুক্ত। হৃদ ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে ফার্স্ট এড বক্স নিল। সেখানে হতে ওয়ান টাইম ব্যান্ডেজ গলায় 2-3 জায়গায় লাগিয়ে কভার করতে চোখে পড়ল গালের ডান পাশের একটা দাগ। এসব বিষয়ে যদিও হৃদের লজ্জা শরম কম, কিন্তু রাজনৈতিক সমাবেশ, ছোট থেকে ছোট বিষয়গুলো মিডিয়া বড় বড় করে দেখাবে বলে হৃদ মুখেও ওয়ান টাইম মাস্ক পরার সিদ্ধান্ত নিল। এর মাঝে হৃদ নিজের ফোনের সঙ্গে মায়ার ফোনটাও ওপেন করতে দরজায় ধরে দাঁড়ালো কেউ। হৃদ আয়নার দিকে মায়াকে দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এদিকে এসো। হৃদের ডাকে নত মস্তিষ্কের মায়া ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল সেদিকে। মায়াকে ছোট ছোট পা ফেলে হাঁটতে দেখে হৃদ সেদিকে তাকালো। মায়া কাছাকাছি আসতে হৃদ মায়ের বাহু টেনে নিজের মুখোমুখি করে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করলো, হাঁটতে সমস্যা হচ্ছে? ব্যথা পাচ্ছ? নিশ্চুপ মায়ের নত মস্তিষ্ক আরও নত করে নিতে হৃদ পুনরায় একইভাবে বলল, বাইরে যাওয়ার দরকার নেই, রুমে রেস্ট নাও, সার্ভেন্ট তোমার খাবার ঘরে দিয়ে যাবে। মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে হৃদ মায়ার লালচে মুখটার দিকে তাকালো। হৃদ চোখ বুলিয়ে মায়াকে অবলোকন করতে দেখতে পেল মায়ার শরীরের কালো একটা সুতির 3 পিস জড়িয়ে, ওড়নাটা মাথায় গোল করে বেঁধে শরীরে জড়িয়ে। হৃদ বুঝতে পারছে মায়ের অসময়ে ওড়নাটা হিজাব করার কারণ। হৃদের নিজেরও পছন্দ না তার ঘনিষ্ঠ মুহূর্তের সাক্ষী অন্য কাউকে করতে। সে এসব বিষয়ে খুব সেন্সিটিভ। উচ্ছৃঙ্খল কোনো কিছুই তার পছন্দ না। হৃদ হাত বাড়িয়ে মায়ের কাটা ঠোঁটে আলতো আঙুল চেপে বলল, কিছুক্ষণ ঘুমিয়ে নেবে, তাহলে ভালো লাগবে কেমন? মায়া আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিতে হৃদ মায়াকে ছেড়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে পরপর 2টো বক্স বের করে রাখলো। প্রথম বক্সটি খুলে তাতে ডায়মন্ড রিং বের করে মায়ের বাম হাতের আঙ্গুলে পরাতে পরাতে বলল, বউকে দেনমোহর দিতে হয়, যদিও তোমার দেনমোহর পরিশোধ করা আছে, তারপর আবার দিলাম, এটা তোমার জন্য, অনেক আগেই কিনেছিলাম, মুরাদপুরের ফ্ল্যাটে তোমাকে একটা চাবির রিং দিয়েছিলাম, মনে আছে? এই রিংটা তখন তোমার জন্য কিনেছিলাম আর আজ দিলাম। হৃদের কথায় মায়া চোখ তুলে তাকালো হৃদের দিকে। দীর্ঘ নীরবতা ভেঙে কৌতূহল নিয়ে মিহিস্বরে বলল, সেদিন মুরাদপুরের ফ্ল্যাটে আমাদের বিয়েটা কি আসল ছিল? হ্যাঁ। তাহলে আপনি আমাকে বলেননি কেন? আমি বললে তুমি বিশ্বাস করতে, গ্রহণ করতে আমায় স্বামী হিসেবে? হৃদের কথায় মায়া চুপ হয়ে যায়। সেদিন হৃদ বললে হয়তো মায়া বিশ্বাস করতো না হৃদ মায়ার স্বামী সেটা, বরং মায়ার মনে হতো হৃদ মায়ার অচেনা স্বামীর সম্পর্ক জেনে এখন হৃদ মায়ার সুযোগ নিয়ে নিজেই মায়ার অচেনা স্বামী বলে নিজেকে দাবি করছে। তখন ব্যাপারটা মায়া বিশ্বাস না করলেও হৃদ অন্তত একবার মায়াকে জানাতে পারতো হৃদ মায়ার স্বামী হয় সেটা। মায়া মিনমিন করে বলল, তারপর আপনার দায়িত্ব ছিল আমাকে অন্তত একবার জানানোর। মায়ার কথায় হৃদের পাল্টা প্রশ্ন আসলো তক্ষুনি। বলল, সে রাতে তুমি আমাকে বলে পালিয়েছিলে যে আমি দায়িত্ব পালন করব তোমাকে জানিয়ে, আমি জানাইনি বলে আপনিও জানাবেন না? না। মায়া গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। হৃদ অপর বক্স হতে মায়াকে গলায় ডায়মন্ডের লকেট পরিয়ে দিতে দিতে বলল, বক্সে আরও কিছু জুয়েলারি আছে, ভালো লাগলে পরে নিও, আর নয়তো রেখে দিও। মায়া হাতে পায়ে গলায় সুফিয়া খানের দেওয়া গোল্ড জড়ানো। হৃদ মায়ের মনোমালিন্য সময়ে সুফিয়া খান মায়াকে এসব কিনে দিয়েছিল। মায়া ভেবেছিল সবসময় পরে রাখবে, কিন্তু আজ হৃদের দেওয়া প্রথম উপহার গ্রহণ করতে মায়া সুফিয়া খানের দেওয়া সোনার বালা দুটো খুলে শূন্য হাত দুটো হৃদের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, এগুলো আপনি পরিয়ে দিন। হৃদ যত্ন সহকারে মায়ের 2 হাতে 2টো ডায়মন্ডের চুড়ি পরিয়ে দিতে দিতে বলল, বেডসাইডের ডয়ারে তোমার জন্য মেডিসিন রাখা আছে, সেটা খেয়ে নিও, বুঝেছ? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে চোখ তুলে হৃদের দিকে তাকিয়ে বলল, আপনি দুপুরে খেতে আসবেন না? না। তাহলে কখন আসবেন? দিনে আসা হবে না, তবে রাতে অবশ্যই আসবো। হৃদের কথায় মায়া লজ্জা পেতে মুহূর্তে নত মস্তিষ্কে হয়ে দাঁড়ালো। হৃদ মায়ার নাক টেনে কপালে শব্দ করে চুমু খেয়ে বেরিয়ে যেতে মায়া সেদিকে তাকালো। হৃদের বলে যাওয়ার পরও মায়াকে মেডিসিন খেতে দেখা গেল না, বরং অবহেলায় ফেলে রাখলো সেগুলো। এর মাঝে
জুঁইকে দেখা গেল মায়ের খোঁজে হৃদের রুম অব্দি পৌঁছাতে। মায়াকে আয়নার সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে জুঁই বিছানায় পা ঝুলিয়ে বসতে বসতে বলল, তোর আরিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ নেই ঋতু? মায়া আয়নার সম্মুখে বসে হৃদের দেওয়া জুয়েলারি বক্স খুলে রাখা বাকি গহনাগুলো তুলে রাখতে রাখতে মায়া বলল, সপ্তাহখানেক আগে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে মুরাদপুর যেতে চেয়েছিলাম, কিন্তু রাফার জন্য শেষ পর্যন্ত দেখা হয়নি। রাফার জন্য দেখা হয়নি মানে? রাফা কী করেছে? মায়া সেদিনকার ঘটনা সম্পূর্ণ বলল জুঁইকে। সবটা শুনে জুঁই খানিকটা উত্তেজিত ভঙ্গিতে বলল, রাফা কি এখনও নাদিম ভাইকে স্বামী হিসেবে মানে ঋতু? কিন্তু এই বিয়ে তো হবে না। একজনের বিয়েতে অন্যজন কবুল বলে সেটা গ্রহণযোগ্য না। মায়া আগের ন্যায় বলল, রাফা জানে, সেটা জেনে বুঝেও নাদিম ভাইকে স্বামী হিসেবে গ্রহণ করে কিভাবে? ও কি পাগল? ব্যাপারটা এখন রাফার মনজনিত। সামান্য কবুল বলাকে ঘিরে রাফার মনে নাদিম ভাইকে নিয়ে ভালোবাসা তৈরি হয়েছে জুঁই। মায়ের কথায় জুঁই তৎক্ষণাৎ আপত্তি জানিয়ে বলল, কিন্তু রাফা কি আসিফ ভাইকে পছন্দ করতো না? আসিফ ভাইয়ের বিষয়টা কি হবে তাহলে? আসিফ ভাই পছন্দটা রাফার জন্য একতরফা ছিল জুঁই। রাফা চঞ্চলতায় আসিফ ভাইয়ের ভালোবাসার গভীরতা বুঝতে পারেনি। আর নয়তো আসিফ ভাইয়ের ঘাটতি ছিল রাফাকে নিজের ভালোবাসা প্রকাশ করতে, যার জন্য রাফা আসিফ ভাইয়ের জায়গায় নাদিম ভাইকে স্বামী হিসেবে চাচ্ছে। মায়ের কথায় জুঁই ফের আপত্তি জানিয়ে অসন্তুষ্টি গলায় বলল, আসিফ ভাই রাফাকে পছন্দ করে সেটা আমরা সবাই জানতাম। রাফা নিজেও জানে আসিফ ভাই ওকে পছন্দ করে, সেখানে ঘটা করে আবার আসিফ ভাইয়ের মুখে বলার প্রয়োজন কি আছে? বুঝলাম না আমি। মায়া বেশ তীক্ষ্ণ গলায় জুঁইকে বুঝিয়ে বলল, প্রয়োজন আছে জুঁই। ভালোবাসি বললে ভালোবাসা তোমার হয়ে যায় না জুঁই। ভালোবাসার মানুষকে আগলে রাখাটা কঠিন। যত্নে মায়া বাড়ে, অযত্নে পচন ধরে, কথাটা তো তুই শুনেছিস তাই না? মানুষের মন পরিবর্তনশীল। মনের খোঁজ না নিলে মনে কিন্তু তার ঠিকানা ঠিকই অন্য কোথাও খুঁজে নেয়। আসিফ ভাই রাফাকে ভালোবেসেছিল, কিন্তু যত্ন করতে পারেনি বলে আজ রাফা মনের শূন্যস্থানে নাদিম ভাইকে বসাতে চাচ্ছে। থমথমে মুখে বসার ঘরে বসে আছেন নিহাল খান। তাকে ঘিরে আত্মীয়দের মেলা। হেনা খান, আরাফ খান সহ ওনার দুই কন্যাও তাদের জামাতা সকলেই উপস্থিত নেহাল খানকে ঘিরে ড্রয়িং রুমে। শশীর মাকে দেখা গেল ফাহাদের মায়ের সঙ্গে বসে থাকতে। তবে অসুস্থ নিহাল খান সুস্থতার চেয়ে বেশি আশ্চর্য হয়েছে নিজের স্ত্রী সুফিয়া খানের আক্রমণ দেখে। উনি শকটে তিনি বেশ কিছুক্ষণ তাকিয়েছিলেন স্থির নয়নে, কিন্তু যখন বুঝতে পারলেন তিনি বসার ঘরে সকলের ভিড়ে বসে আছেন, তখন হুট করেই কেমন নিজেকে গুটিয়ে নিলেন থমথমে মুখে। বেশ কসরত করে খানিকটা নিজেকে সংযত করতে চাইলেন, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। সুফিয়া খানের আগমনে ওনার মন মস্তিষ্ক এতটাই নড়বড়ে হলো যে নিজের ব্যক্তিত্ব গাম্ভীর্য ভুলে বসলেন এক মুহূর্তের জন্য। না চাইতেও বারবার দৃষ্টি ঘুরল সুফিয়া খানের উপরে। স্তব্ধ হতবাক হতবুদ্ধি নিহাল খানের নড়বড়ে মনোভাব বসার ঘরের সকলের দৃষ্টিতে পড়লেও কেউ বিভ্রান্তির সৃষ্টি করলো না নিহাল খানের জন্য, বরং অদেখা করার মতন বিষয়টাকে এড়িয়ে গেল উপস্থিত সকলেই। এখানে কেউ ছোট না, আর নিহাল খানও সুফিয়া খানের সঙ্গে হেয়ালি করার মতো সুযোগ আছে। দুজনই বেশ সম্মানিত মানুষ, তাদের সঙ্গে মজা বা ছলচাতুরি করাও দৃষ্টিকটু ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো নিহাল খান বা সুফিয়া খান কখনোই কাউকে এতটুকু সুযোগ দেন না যে কেউ তাদের নিয়ে মজা বা হেয়ালি কোনো কথা বলবেন। সুফিয়া খান হৃদ ও রাদিফ দুই ভাইকে চলে যেতে দেখে ডেকে বললেন, হৃদ রাদিফ এদিকে এসো, নাস্তা করবে। হৃদ স্বভাবতই গম্ভীর মুখে বসার ঘর ছাড়তে চেয়েছিল। সময় নেই আম্মু, বাইরে করে নেব। হৃদের কথায় তৎক্ষণাৎ উত্তর আসলো সুফিয়া খানের। তিনি বললেন, 5 মিনিটে কিচ্ছু হবে না, কাম। হৃদ চলে যেতে গিয়েও গেল না, বরং মায়ের কথা রাখতে ডাইনিংয়ে বসলো। হৃদকে ডাইনিংয়ে বসতে দেখে সে তাড়াহুড়ো করে বাইরে হাঁটতে চাইলে তখনই শোনা গেল সুফিয়া খানের শক্ত গলার। হৃদের সম্মুখে প্লেট রাখতে রাখতে তিনি রাদিফকে শক্ত গলায় ডেকে বললেন, তোমাকে কি আলাদাভাবে বলতে হবে রাদিফ? ডাকছি আমি, কথা কানে যাচ্ছে না তোমার? ব্যস্ত রাদিফ থমথমে মুখে উত্তর দিতে দিতে বলল, আম্মু আমি একটু আর্জেন্ট ছিল, আমি বাইরে। রাদিফের প্লেট চেয়ারে সম্মুখে রাখতে রাখতে ফের শক্ত গলায় বলল সুফিয়া খান, নেক্সট টাইম তোমাদের সব ব্যস্ততা বাড়ির বাইরে রেখে আসবে, খেতে আসো। মায়ের শক্ত গলায় রাদিফ হৃদের পাশাপাশি চেয়ারে বসে নাস্তা করতে লাগলো। এর মাঝে সুফিয়া খান কিচেনে গেল। রাদিফ সুযোগ বুঝে হৃদের দিকে হালকা ঝুঁকে বলল, ভাই তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। হৃদ স্বভাবতই গম্ভীর মুখে খাবার মুখে তুলতে তুলতে বলল, বল। রাদিফ ফের সুফিয়া খানের গমন পথ লক্ষ্য করে সুফিয়া খানকে কিচেনে দেখে চট করে হৃদকে বলল, ভাই আমি আমার ডাক্তারি প্রফেশনটা চেঞ্জ করতে চাই, আমাদের পারিবারিক রাজনৈতিক দলে আব্বুর সাথে যোগ দিতে চাই। তুমি এই বিষয়ে আম্মুকে বুঝিয়ে বলো না। হৃদ খাওয়া ছেড়ে কপাল কুঁচকে তাকালো রাদিফের দিকে। রাদিফকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে পুনরায় খাওয়ায় মনোযোগ দিতে দিতে বলল, রাজনৈতিক মাঠ তোর জন্য না রাদিফ, এসব নোংরামিতে পেরে উঠবি না তুই, নিজের ক্যারিয়ারে ফোকাস কর। হৃদের কথায় যথাযথ অর্থ রাদিফ না বুঝে খানিকটা অধৈর্য নিয়ে রাদিফ হৃদকে শুধিয়ে বলল, ভাই আমি অনেক ভেবেচিন্তে এই ডিসিশন নিয়েছি, আমি আব্বুর সাথে রাজনৈতিক মাঠে থাকতে চাই। আমি এই কয়েকদিনে রাজনৈতিক মাঠে থেকে যতটা শান্তি পেয়েছি ততটা শান্তি আমি ডাক্তারি ক্যারিয়ারে পাইনি। আমি আর লন্ডনে ফিরবো না ভাই, এখানেই থাকবো আব্বুর পাশে। তুমি প্লিজ এই বিষয়টা আম্মুকে বুঝিয়ে বলো যেন আম্মু বাধা না দেয়। হৃদা রাদিফের কথায় মনোযোগ না হয়ে চামচের শেষে খাবারটা মুখে তুলতে তুলতে বলল, তোর পিছনে আম্মু তুই বল,
কি বলবে? হাতের বাটিগুলো টেবিলের উপর রাখতে রাখতে সুফিয়া খান প্রশ্নটা করলেন হৃদকে। রাদীপ ভয়ার্ত মুখে সুফিয়া খানের দিকে তাকাতেই হৃদ পাশ থেকে টিস্যু দিয়ে মুখ মুছে উঠে দাঁড়াতে দাঁড়াতে সুফিয়া খানের উদ্দেশ্যে বলল, রাদীপ প্রফেশন চেঞ্জ করতে চায়, ডাক্তারি ছেড়ে রাজনীতি মাঠে থাকতে চায় আব্বুর পাশে। বলতে পারো ভবিষ্যৎ মন্ত্রী হতে চায়, এতে তোমার সম্মতি চাচ্ছে, ব্যাস এতটুকুই। হৃদ কথাগুলো শেষ করে ডাইনিং ছাড়লো। ব্যস্ততায় কফি পান করার কথা সময়টুকু সে তার হলো না। হৃদ চলে যেতে অসহায় রাদীপ ভয়ার্ত মুখে মায়ের দিকে তাকাতে শক্ত গলায় সুফিয়া খান বললেন, নির্বাচনের পরপরই তুমি লন্ডনে ব্যাক করবে রাদীপ, বাংলাদেশে তোমার কোনো কাজ নেই। স্বাভাবিকভাবেই মায়ের থেকে এসব কথা শুনতে হবে সে বিষয়ে প্রস্তুত ছিল রাদীপ, তাই নিজের মনোবল বাড়িয়ে মায়ের কথার উত্তর করল সে। আমি আর পড়াশোনার জন্য লন্ডনে ফিরবো না আম্মু, আমি বাংলাদেশে থাকতে চাই। ডাক্তারি পেশায় আমার মন বসে না। তোমার জন্য এই পেশায় পড়াশোনা করছি, কিন্তু এই পেশায় নিজের ক্যারিয়ার করতে চাই না। রাদিফের কথায় বেশ স্বাভাবিকভাবেই সুফিয়া খান সম্মতি দিয়ে বললেন, ওকে, সমস্যা নেই। তুমি ডাক্তারি পেশায় ক্যারিয়ার করতে না চাইলে পারিবারিক ব্যবসায় জয়েন হও, আর নয়তো তোমার যে সেক্টরে মন বসে আমাকে জানাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি তোমাকে। তারপরও রাজনীতি নয় রাদিফ, তুমি ছোট মানুষ, রাজনৈতিক নোংরামি তুমি বুঝবে না। রাদিফ খানিকটা জেদ করে বলল, রাজনীতি ছাড়া আমার অন্য কিছু কোথাও মন বসে না আম্মু, আমি রাজনীতি করব। আমাকে কোনো কিছুতে বাধ্য করবে না রাদিফ, আমি তোমার মা হই, আমাকে টপকাতে যেও না। চুপচাপ লন্ডন ফিরবে তুমি, তোমার টিকিট করে দিচ্ছি আমি। মা ছেলের কাটাকাটিতে বাসার ঘরে সকলে দৃষ্টি করল। আরাফ খান, হেনা খান, নিহাল খান সহ একে একে সকলেই ডাইনিংয়ে উপস্থিত হতে লাগলো রাদিফের জেদি গলায়। আমি বললাম তো কোথাও যাব না, কেন ফোর্স করছো তুমি? আমার ডাক্তারি পেশা ভালো লাগে না, আমি রাজনীতি করতে চাই আব্বুর সাথে। রাদিফের কথায় তেতে উঠলেন সুফিয়া খান, বললেন, রাজনীতি করবে? কি বুঝো তুমি রাজনীতি সম্পর্কে? কি অভিজ্ঞতা আছে তোমার এই নোংরা রাজনীতি সম্পর্কে? তুমি যে উপর দিয়ে স্বচ্ছ আর পরিষ্কার রাজনৈতিক মাঠ দেখছো, সেটার পেছনে কত শত নোংরামি কাহিনী রয়েছে, সেই গল্প তুমি জানো? অবুঝের মতো বায়না করছো রাজনীতি করবে। খেলার পুতুল পেয়েছো, আজ খেলবে, মন না চাইলে কাল ফেলে দেবে। তোমার বাবাকে দেখেছো? একমাত্র এই নোংরা রাজনীতির জন্য আজও একটা খাপছাড়া জীবন লিড করছে সে। জিজ্ঞাসা করো তোমার বাবাকে, তার জন্য আমাকে হৃদকে কতটা নোংরামিতে নামতে হয়েছে। আজও সেই নোংরামি খেলা শেষ হয়নি, সেখানে তুমি আবার নতুন করে যোগ হতে চাচ্ছ। তোমরা আসলে কি চাচ্ছ? তোমাদের জন্য আমরা স্বাভাবিক জীবন লিড করতে না পারি? আমাদের শান্তিতে থাকতে দিবে না তোমরা? তোমার বাবার অদক্ষতার জন্য হৃদকে রাজনৈতিক মাঠে থাকতে হয় সব সময়। এখন আবার তুমি এই একই মাঠে থাকতে চাচ্ছ। তোমাদের মতো নরম মনের মানুষের জন্যই রাজনৈতিক মাঠ না। এই কথাটা কবে বুঝবে তোমরা? রাদিফের নরম মনের মানুষ, সেটা রাদিফ নিজেও জানে। সে সহজে মানুষের মায়া জড়িয়ে যায়, কিন্তু এটা কোনো খারাপ গুণ নয়, বরং ভালো গুণ। কিন্তু সুফিয়া খান রাদিফকে দুর্বল আর নরম মনের মানুষ বলায় সেটা খুব অপমানজনক মনে হলো রাদিফের। তাই রাদিফ খাবার ছেড়ে টিস্যু নিতে চওড়া গলায় বলল, আমার কারো প্রয়োজন নেই, আমি একাই সামলাতে পারবো নিজেকে। রাদিফের কথায় ফের তেতে উঠলেন সুফিয়া খান। তিনি নিজেকে সামলে রাদিফকে বোঝাতে চেয়ে বললেন, রাদিফ, আমি তোমার মা, তোমার ভালোর জন্য বলছি, আমার সাথে জেদ করো না। ডাক্তারি পেশা ভালো না লাগলে পারিবারিক ব্যবসা জয়েন হও, পারিবারিক ব্যবসা ভালো না লাগলে নিজের কোনো ব্যবসা দাঁড় করাও। তারপরও রাজনীতি তোমার জন্য ঠিক হবে না। তুমি বাংলাদেশে এসেছো 3 মাস, এই 3 মাসে তোমার উপর এই নিয়ে 4 বার হামলা হয়েছে, সবগুলোই হৃদের অনুপস্থিতিতে হয়েছে। তার মানে রাজনৈতিক মাঠে সবাই জানে তুমি তোমার বাবার মতন নরম মনের মানুষ। সেজন্য হৃদের সাথে পেরে না উঠলে তোমাদের বারবার টার্গেট করে। সেজন্য বলছি, আম্মুর কথা শোনো রাদিফ, লন্ডনে ফিরে যাও, এখানে থেকে নিজের বিপদ বাড়িও না। রাদিফ রাগ ছেড়ে মায়ের কথার মানে বোঝার চেষ্টা করে ডাইনিং ছেড়ে চলে যেতে যেতে বলল, এত কিছু বুঝি না আম্মু, আমি লন্ডনে ফিরবো না, পড়াশোনা করবো না, আমি রাজনৈতিক মাঠে থাকবো। দরকার হলে পারিবারিক কোম্পানি দেখাশোনা করব, তারপরও পাশাপাশি রাজনৈতিক মাঠে থাকবো, এটাই শেষ। রাদীপ চলে যেতেই চঞ্চলতা দেখা গেল উপস্থিত সবার মাঝে। এক একজন এক এক রকমের বোঝাতে চাইলেন সুফিয়া খানকে শান্ত করতে। এর মাঝে নিশ্চুপ নিহাল খান নীরবতা ভেঙে বললেন, রাদীপ বড় হয়েছে, ওকে ফোর্স করা ঠিক হবে না তোমার। রাগান্বিত সুফিয়া খান এমনি রেখেছিলেন নিহাল খানের কথায় তেতে উঠে বললেন, অবশ্যই আমি ফোর্স করব আমার সন্তান কি করবে না করবে সে ব্যাপারে। সন্তান জন্ম দিয়েছি আমি, আমার রাইট আছে আমার সন্তানকে সঠিক পথ দেখানোর। একটা নোংরা রাজনীতি কখনো আমার ছেলের জন্য সঠিক হতে পারে না। রাদিফ আমার সন্তান, আমি বুঝি আমার সন্তান কেমন। আজ রাদিফের জায়গায় যদি হৃদ এসে আমাকে জানাতো সে রাজনৈতিক মাঠে থাকতে চায়, তাহলে আমার এই বিষয়ে কোনো আপত্তি থাকতো না। রাদিফ আমার ছোট ছেলে, হৃদয় থেকে রাদিফকে নিয়ে আমার বেশি টেনশন করতে হয়। সারাক্ষণ রাদিফকে আমার নজরে রাখতে হয় ওর নিরাপত্তার জন্য। আমার সেই ছেলে হঠাৎ এসে যদি বলে সে রাজনীতি করবে, তাহলে মা হিসেবে অবশ্যই আমার কর্তব্য আমার ছেলেকে সঠিক পথ নির্দেশন দেওয়ার। রাজনৈতিক মাঠ আমার রাদিফের জন্য কখনোই উত্তম নয়। নিহাল খানের কিছু বলার আগে আরাফ খান পরিবেশটা শান্ত করতে সুফিয়া খানের উদ্দেশ্যে বললেন, এখন জোর করলে হয়তো রাদিফ বুঝবে না বৌমা, কিছুদিন সময় নাও, তারপর না হয় রাদিফকে এসবের জন্য বোঝানো যাবে। তাছাড়া এই রাজনৈতিক মাঠে নিহাল আছে,
হৃদ আছে, তাহলে রাদিফ থাকলে সমস্যা কোথায়? অবশ্যই সমস্যা আছে বাবা। আপনার ছেলে যেমন একজন অদক্ষ শাসক, রাদিফও তাই হবে। একজন লিডারকে হতে হবে শক্তপোক্ত সিংহের ন্যায়। প্রকৃত লিডার লিড করে নিজের যোগ্যতায়, সে কখনো অন্যের লাঠিতে ভর করে রাজনৈতিক মাঠে চড়বে না। অথচ আপনার ছেলে আর রাদিফ দুজনেই হৃদের উপর নির্ভর করে রাজনীতির মাঠে থাকতে চায়। মা হিসেবে সেটা আমার মোটেও পছন্দ না। আমি চাই হৃদ নিজের লাইফ লিড করুক, বাপ ভাইয়ের জন্য অন্তত রাজনৈতিক মাঠ পড়ে না থাকুক। সুফিয়া খানের কথার মাঝে শশীর মা সালমা বেগম ফোড়ন কেটে বললেন, ভাইকে সাহায্য করলে সমস্যা কি আপা? বরং এই বিষয়টা ভালো। তুমি শুধু শুধু দুই ভাইয়ের মাঝে ভেদাভেদ সৃষ্টি করছো। ঈদ চতুর বলে তুমি রাদিফকে নিজের কাছে বেঁধে রাখতে চাইছো? সেজন্য রাদিফকে জোর করে লন্ডনে পাঠাতে চাচ্ছ তুমি? সালমা বেগমের অযৌক্তিক কথায় তেতে উঠলেন সুফিয়া খান। গর্জনের ন্যায় হাতের কাছের প্লেটটা ঠেলে ফ্লোরে ফেলে দিতে দিতে বললেন, ছেলে জন্ম দিয়েছি আমি, দরকার হলে ছেলের ভালোর জন্য শুধু বেঁধে না বন্দি করেও রাখবো, কিন্তু তুই বলার কি? তোকে মানা করেছিলাম না আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে? জবান বেশি চলে না? রাগান্বিত সুফিয়া খান এমনিই রেগেছিলেন রাদিফের চিন্তায়। এর মাঝে শশীর মা সালমা বেগমের অহেতুক কথায় তেতে উঠলেন তিনি। সালমা বেগম পূর্বে থেকে ক্ষুব্ধ ছিলেন সুফিয়া খানের উপর, শশীর জায়গায় মায়াকে হৃদের বউ করাতে। আজ তার রেস্ট টেনে খোঁচা মেরে তিনি পুনরায় বললেন, এখানে তোমার ব্যক্তিগত বলতে কিছু নেই আপা। আমি খানবাড়ির ছেলেদের সম্পর্কের কথা বলছি। তুমি দীর্ঘ 15 বছর ধরে খানবাড়িতে ছিলে না। বলতে গেলে সম্পর্ক ছিন্ন করে রেখেছো সবার সাথে। মাত্র কাল এই বাড়িতে ফিরেছো, আর এ বাড়িতে যাতায়াত করি সেই 25 বছর ধরে। এ বাড়ির সাথে তুমি বাদেও একটা সম্পর্ক আছে আমার। আরাফ আঙ্কেল, হেনা আন্টি আমাকে মেয়ের মতন দেখেন। আমি তার দাবি নিয়ে এই খানবাড়ির ছেলেদের সম্পর্কে কথা বলছি। সেই রাইটস ওনারাই আমাকে দিয়েছেন। সালমার বেগমের কথায় রাগে রি করে সুফিয়া খান বললেন, খানবাড়ির মানুষদের কে রাইট দিয়েছে আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলার? আমি তো তাদের সেই অধিকার দেইনি। তাহলে তারা তোকে কিভাবে দিল? আরেকটা কথা, তোর যদি মনে হয় ওরা আমাকে টপকে তোকে গ্রহণ করবে, তাহলে নে, পুরো খানবাড়ির মানুষ তোর সম্মুখে দাঁড়িয়ে প্রশ্ন কর, তাদের তোকে চায় কিনা। যদি চায় তাহলে তুই রাখ, আমি গেলাম। থমথমে পরিবেশ, সবাই নিস্তব্ধ। সামান্য একটা বিষয় ঘিরে দুই বোনের মাঝে তর্ক বিতর্ক হওয়া সকলে নিশ্চুপ হয়ে গেল। সুফিয়া খান রেগে চলে যেতেই নিহাল শান্ত কণ্ঠে সালমা বেগমের উদ্দেশ্যে বললেন, শোনো সালমা, তুমি আমার শালি হও, আমার বোনের মতো। তুমিও আমার বোনদের মতো, তুমিও আর একটা বোন। আর তোমার বোন সুফিয়া আমার বউ। বলতে পারো সুফিয়ার জন্যই তোমাকে চেনা। এখন আমার সাথে তোমার বোনের সম্পর্ক যেমনই হোক, আমি কখনোই কাউকে এই অধিকার দেইনি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কথা বলবে। সুফিয়া আজ ফিরুক, কাল ফিরুক, কিংবা জীবনে কোনোদিন না ফিরুক, তারপর এই খানবাড়ি সারা জীবন সুফিয়ার শ্বশুরবাড়ি হয়েই থাকবে। বাকি রইল হৃদ আর রাদিফ। তাহলে ওরা নিজেরাই কখনো মেনে নেবে না ওদের মাকে তৃতীয় পক্ষের কেউ অপমান করবে সেটা। সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার সকল বাবা মার থাকে, কিন্তু খালাদের থাকে না। আমি আশা করি তোমার দ্বারা এই এক ভুল আর দ্বিতীয়বার হবে না। দুলাভাই। সালমা বেগমের কথা শেষ করার আগে গম্ভীর নিহাল খান জায়গা ছাড়লেন। রাগান্বিত সুফিয়া খানকে চলে যেতে দেও। নিহাল খানের কথাগুলো ওনার কানে এসেছে। বিষয়টা তিনি কোনোরূপ প্রতিক্রিয়া না দেখালে উপস্থিত সকলে একে একে জায়গা ছাড়ল। রাগান্বিত সালমা বেগম অপমানে থমথমে মুখে দাঁড়িয়ে রইলেন। খানবাড়িতে হঠাৎ আগমন ঘটল মায়ের পরিবারের। আরিফ, রেহানা বেগম আর ফিহাকে নিয়ে খানবাড়িতে উপস্থিত হলো প্রায় দুপুরে নাগাদ। মায়া তখন কিচেনে ছিল সুফিয়া খানের সঙ্গে। যদিও মায়া বা সুফিয়া খান কেউ হাতে হাতে কাজ করছে না, তবে ক্ষণে ক্ষণে সার্ভেন্টদের কাজের দিকে নির্দেশনা দিচ্ছে। সকালে শশীর মা সালমা বেগমের বাড়াবাড়ি ব্যাপারটা মায়া কানে এসেছিল। ড্রয়িং রুম নেমে কাজের মেয়ে মালার কাছে শুনেছিল সেটা। তারপর থেকে মায়া আর সুফিয়া খানের সঙ্গ ছাড়েনি, বরং শাশুড়ির আশেপাশেই থাকছে। জুইকে দেখা গেল ফাহাদের মার সঙ্গে বসে থাকতে। এর মাঝে হঠাৎ আরিফের আগমন। মায়া, জুই দুজনেই দৌড়ে যায় সেদিকে। সকলের সামনে মা ভাইকে জাপটে জড়িয়ে ধরতে দুজনেই কান্নায় ভেঙে পড়ে। অসুস্থ রেহানা বেগম মায়াকে বুকে জড়িয়ে অশ্রু জড়ালেন। আর কতটা মাস, কতটা দিন পর তিনি নিজের আদরের মেয়েকে জড়িয়ে ধরলেন। কতটা অশান্তি ঝড়ঝাপটার সময়ে সুফিয়া খান মায়াকে নিয়ে রাত আধারে বেরিয়ে গিয়েছিলেন ওনার অসুস্থ, মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে। আজ সুস্থ সবল চঞ্চল মেয়েকে ওনার বুকে ফেরত দিল সুফিয়া খান। তিনি নিজের কথা রেখেছেন। রেহানা বেগম মায়ের পাশাপাশি জুইকেও জড়িয়ে ধরলেন। তিনি আরিফের সঙ্গে চট্টগ্রাম থেকে আসার পর খবর পেয়েছিল জুই খানবাড়ির ডাক্তার ছেলের সঙ্গে পালিয়ে গেছেন। যদিও জুয়ের বাবা এখনও রেগে আছেন, তবে জুইকে হাসি খুশি খানবাড়িতে দেখে তিনি শান্তি পেলেন। জুয়ের মার সঙ্গে জুয়ের যোগাযোগ আছে। মা মেয়ের কথা হয় রোজ। রেহানা বেগমের কানে আসে জুই স্বামী ঘরে ভালো আছে, এতেই সন্তুষ্ট জুয়ের মা। তোমাদের আসতে সমস্যা হয়নি তো? না আন্টি। এই দ্বিতীয়বারের মতো দেখা আরিফের সঙ্গে সুফিয়া খানের। প্রথমবার আরিফ সুফিয়া খানকে হৃদের অ্যাক্সিডেন্টের সময় হাসপাতালে দেখেছিল, আর আজ খানবাড়িতে। বলতে হবে ব্যক্তি হিসেবে চমৎকার ব্যক্তিত্বের মানুষ সুফিয়া খান। সকলেই বসার ঘর ছেড়ে যার যার রুমের দিকে হাঁটছিল। আর রেহানা বেগমকে
আরও খানিকটা আগেই একটা ঘর দেওয়া হয়েছে। জুই আপাতত রেহানা বেগমের সঙ্গেই আছে, কিন্তু অশান্ত মায়া সুফিয়া খানের পেছন পেছন ঘুরঘুর করছে অস্থির ভঙ্গিতে। মূলত মায়ের ভিতরকার অস্থিরতার কারণ, মায়া চায় সুফিয়া খান আলাদা ঘরে না থেকে নিহাল খানের ঘরে থাকুক, কিন্তু এই কথাটা মায়া সুফিয়া খানকে বলার সাহস পাচ্ছে না। মায়া কেন, এই কথাটা খানবাড়ির কারো সাহসে কুলাবে না সুফিয়া খানকে বলার। মায়ার শাশুড়ি যে মানুষ, এসব বিষয়ে অন্য কারো কথা বলা মোটেও পছন্দ করবেন না তিনি। চিন্তিত মায়ার চিন্তা কমিয়ে বাড়িতে হাজির হলেন আয়ন, রাদিফ, নিহাল। যদিও হৃদ ওদের সাথেই ফিরেছে, তবে সে ফোন কলের জন্য বাইরে রয়েছে। ক্লান্তিতে সকলে যার যার রুমের দিকে হাঁটলো ফ্রেশ হতে। রাদিফের গোমরা মুখ দেখে মায়ার আগ বাড়িয়ে রাদিফের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাইল না। আজ সকালেই রাদিফের সঙ্গে সুফিয়া খানের বাকবিতণ্ডা হয়েছে। সেই সুবাদে রাদিফ সুস্থ মানসিকতা নেই এই বিষয়ে কথা বলবে। তাছাড়া রাদিফ সুস্থ মানসিকতা থাকলেও কোনো সন্তানই নিজের বাবা মার একত্রে থাকা বিষয়টা নিয়ে কথা বলতে চাইবে না চক্ষু লজ্জায়। মায়ার নিজের লজ্জা লাগছে এই বিষয়ে চিন্তা করে। তারপরও মায়া চুপ থাকতে পারছে না, কারণ আজ সুফিয়া খানকে ফোনে কাউকে বলতে শুনেছে তিনি কাল ঢাকা ফিরে যাবেন রাতের মধ্যে। সেজন্য অশান্ত অস্থির মায়া চাচ্ছে আজ রাতটা যে করেই হোক নিহাল খান আর সুফিয়া খানকে বন্ধ ঘরের ভেতরে রাখতে। এতে করে দীর্ঘ 15 বছরের মনোমালিন্যতা দূর করার জন্য হলেও একান্ত কিছুটা সময় পাবে তারা। আয়ন, রাদিফ কেউই আর নিচে দেখা গেল না। সকলেই ফ্রেশ হয়ে যার যার রুমে, অথচ হৃদ তখনও বাহিরে। এর মাঝে মায়া দুবার বের হয়েছিল হৃদের খোঁজে। হৃদকে দেখা গেল ছেলেপেলের সঙ্গে দাঁড়িয়ে কী সব বলতে। হয়তো নির্বাচনের ব্যাপারে প্রয়োজনীয় কিছু হবে বলে মায়া কিচেনে এসে হৃদের জন্য লেবু পানি করে রাখলো ফ্রিজে। তারপর নিজেদের ঘরে ফিরে হৃদের ফ্রেশ হওয়ার জন্য তোয়ালে কাপড় খুলে রাখলো ওয়াশরুমে। পুনরায় নিচে নামতে ড্রয়িং রুমে দেখলো নিহাল খানকে। তিনি রাতের ডিনারের জন্য ডাইনিংয়ের দিকে যাচ্ছেন। কিচেনে সুফিয়া খান আছেন। হয়তো এখন দুজনের দেখা সাক্ষাৎ হয়নি। নিহাল খান এদিক সেদিক তাকিয়ে সুফিয়া খানের খোঁজ করা বিষয়টা মায়া সিঁড়ি উপরে দাঁড়িয়ে বুঝতে পারলো। তাড়াহুড়োয় মায়া দ্রুত হাঁটলো নিহাল খানকে আটকে। নিহাল খান ডাইনিংয়ে যাওয়ার আগেই মায়া পেছন থেকে বলল, বাবা। তৎক্ষণাৎ উত্তর দিতে দিতে নিহাল খান পিছু ফেলল। মায়াকে অস্বস্তিতে দাঁড়িয়ে থাকতে দেখে নিহাল খান ফের বললেন, কি বলবেন? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে কথা বলতে হাঁসফাঁস করে লাগলো। নিহাল খান মায়াকে হাঁসফাঁস করতে দেখে আন্দাজ করে বলল, নির্ভয়ে বলেন আম্মু, আমি শুনছি। মায়া অস্বস্তিতে সিটিয়ে হাঁসফাঁস করে বলল, আম্মু কাল ঢাকায় ফিরে যেতে চাচ্ছে। আম্মুকে আমরা আপনার মিথ্যা অসুস্থতার কথা বলে চট্টগ্রাম এনেছিলাম। এখন আপনার সুস্থতা দেখে তিনি আবার ঢাকা ফিরে যেতে চাচ্ছেন। আম্মু যদি একবার ঢাকা ফিরে যায় তাহলে ওনাকে আর চট্টগ্রামে ফেরানো যাবে না, সেটা আপনিও জানেন বাবা। আম্মু শক্ত ধাঁচের মানুষ হলেও উনি ওনার পরিবারের প্রতি খুবই যত্নশীল। আপনার অসুস্থতার খবর পেয়ে আম্মু চট্টগ্রামে ফিরলেও আমরা চাই আম্মু সারা জীবন এই বাড়িতে থাকুক। সেজন্য আপনার আম্মুর সাথে কথা বলা জরুরি বাবা। আম্মু চলে গেলে বিষয়টা অনেক দেরি হয়ে যাবে। সুফিয়া খানের ফিরে যাওয়ার বিষয়টা শুনে বুক মুচড়ে উঠল নিহাল খানের। অসহনীয় দহনে বুকে ছটফট করতে গলার সুর নরম হয়ে আসলো নিহাল খানের। দীর্ঘ 15 বছরের দূরত্বে ক্লান্ত হয়ে উঠেছেন নিহাল খান। এবার তিনি এই দূরত্ব ঘুচাতে চান। তবে মায়ার সাথে নিজেদের পার্সোনাল বিষয়ে কথা বলতে খানিকটা দ্বিধাবোধ করলেন তিনি। আবার মায়ার থেকে সাহায্য না নিলেও তিনি সুফিয়া অবধি পৌঁছাতে পারবেন না, কারণ সুফিয়ার সঙ্গে একান্ত কথা বলার সুযোগটাই পাচ্ছেন না তিনি। আর সুফিয়া ওনাকে কথা বলার সুযোগ দিচ্ছেও না। অসহায় নিহাল খান নরম সুরে মায়ার থেকে সাহায্য চেয়ে বলল, আপনার শাশুড়ির সাথে আমাকে কথা বলার একটু সুযোগ করে দিতে পারবেন আম্মু? নিহাল খান যেন মায়ার মনের কথাটাই বলল। মায়া তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, আপনি রুমে যান বাবা। আমি আম্মুকে বলে দিচ্ছি আপনি অসুস্থ, বুকে ব্যথা করছে, বাকিটা আপনি সামলে নেবেন। মায়ের মিথ্যা বলার কারণটা বুঝতে নিহাল খান আর ডাইনিংয়ের দিকে এগোলো না, বরং নীরবতা পালন করে বসার ঘর ছেড়ে সিঁড়ির দিকে হাঁটতে মায়া ফের নিহাল খানের পেছন ডেকে বলল, আপনার হাতে আজ রাতটা সময় আছে আব্বু আম্মুকে কনভিন্স করার জন্য। সকাল হতে আম্মু চলে যেতে চাইলেই আমরা কিন্তু ফেরাতে পারবো না ওনাকে। নিহাল খান চলে যেতে মায়ের কথাগুলো শুনল। মায়া ওর শাশুড়িকে ওনার বুক ব্যথার মিথ্যা কথা বলবে, অথচ সত্যি সত্যি তীব্র বুক ব্যথায় পীড়িত হচ্ছে উনি। এই ব্যথাটা সহনীয় নয়, বরং তীব্র অসহনীয় ব্যথায় তিনি গোটা 15 বছর পার করেছেন। মায়া নিহাল খানের গমন পথের দিকে তাকিয়ে সামনে ফিরতে চাইলে হৃদের বুকের সঙ্গে মায়ার মুখ ঠেকে গেল। হৃদ মায়ার শরীর ঘেঁষেই দাঁড়িয়েছিল, তাই হৃদের বুকের সঙ্গে মায়ার মুখ ঠেকে যেতেই মায়া মুখ তুলে উপরে তাকাতে হৃদ 2 আঙ্গুলে মায়ের কপালে টোকা দিতে দিতে মোহনীয় গলায় বলল, আই মিস ইউ। হৃদের মুখে মিস ইউ শব্দটা কেমন অবিশ্বাস্য শোনালো মায়ের কাছে। হৃদ সচরাচর কখনোই মায়াকে এসব কথা বলে না, অথচ আজ হৃদ স্বেচ্ছায় মায়ের কাছে স্বীকারোক্তি দিচ্ছে সে মায়াকে মিস করেছে বলে। হতবাক মায়া অবিশ্বাসের ন্যায় হৃদকে ফের শুধিয়ে বলল, সত্যি আপনি আমাকে মিস করেছেন? হৃদ সহজ সরল স্বীকারোক্তি দিয়ে বলল, মায়া ঠোঁট প্রসারিত করে হাসতে হৃদ
ঝুঁকে চট করে মায়ার সেই হাস্যোজ্জ্বল ঠোঁটে শব্দ করে চুমু খেতে মায়া লজ্জায় দুহাতে মুখ লুকালো। হৃদ দুষ্ট হেসে মায়ের মুখের হাতটা টেনে ধরতে মায়া তৎক্ষণাৎ দৌড়ে পালাতে চাইল, কিন্তু তার আগেই হৃদ হাত বাড়িয়ে মায়ের কোমরের কাছে লম্বা চুলের বেনি টেনে ধরতে মায়া এক হাতে চুলে রেখে পেছনে ফিরতে ফিরতে বলল, উফ কি, রুমে আসো, পারবো না। হৃদ মায়ার চুলের বেনি টেনে মায়াকে কাছে টানলো। মায়ের কাঁধ জড়িয়ে ধরতে ধরতে হৃদ বলল, জামাই ডাকলে বউদের আসতে হয়। মায়া হৃদের শরীর ঘেঁষে দাঁড়াতে দাঁড়াতে আশেপাশে তাকালো কেউ আছে কিনা দেখতে। চারপাশটা শূন্য দেখে মায়া হৃদের দিকে তাকিয়ে বলল, আপনি ঘরে যান, আমি আসছি, আপনার জন্য লেবু পানি নিয়ে আসি। কেমন, আসবে তো নাকি আবার ডাকতে হবে? না, আসবো, আপনি যান। ওকে। হৃদ মায়ার গাল টেনে মায়াকে ছেড়ে নিজের ঘরে গেল। মায়া ফ্রিজ হতে হৃদের জন্য লেবু পানিটা নিতে নিতে সুফিয়া খানের মনোযোগ আকর্ষণ করে বলল, আব্বু নাকি ভীষণ বুক ব্যথা করছে আম্মু। আরাফ খানের জন্য স্যুপ তৈরি করছিলেন সুফিয়া খান। মায়ের কথায় হাত থেমে গেল ওনার। মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জানতে চেয়ে বলো, তুমি জানলে কীভাবে? মায়ের স্বতঃস্ফূর্ত তাকে তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলে, আমি গিয়েছিলাম আব্বুকে খাওয়ার জন্য নিচে ডাকতে। তখন আব্বু বলল উনি নাকি অসুস্থ, বুকে চাপ পড়েছে, সেজন্য আবার ব্যথা করছে, তাই খাবে না। সবাই বাড়ি ফিরেছে? জি। সুফিয়া খানকে আর কিছু বলতে শোনা গেল না, বরং স্যুপের দুটো বাটিতে ধোয়া ওড়ানো গরম স্যুপটুকু ঢেলে একটা বাটি পাশে দাঁড়ানো মালার হাতে দিয়ে বলল, আরাফ খানকে দিয়ে আসতে। মালা ট্রেতে করে স্যুপের একটা বাটি নিয়ে বেরিয়ে যেতে সুফিয়া খান মায়ার উদ্দেশ্যে বলল, হৃদ, রাদিফ, আয়নের খাবার ফ্রিজে রাখা আছে, ওরা আসলে সার্ভেন্ট দিয়ে গরম করে নেবে খাবারগুলো। হৃদের জন্য খাবার আলাদা রাখা আছে ফ্রিজে, ও তৈলাক্ত খাবার পছন্দ করে না। ওকে সেইভাবেই করে দিবে, কেমন? জি আচ্ছা। মায়ের সম্মতিতে সুফিয়া খান আর দাঁড়ালো না, আলাদা বাটিতে রাখা স্যুপটুকু নিয়ে হাঁটলো উপরের দিকে। মায়া সুফিয়া খানের পেছন পেছন গেল না, বরং কিচেনে হতে উকি মেরে তাকিয়ে রইল সুফিয়া খানের গমন পথের দিকে। মায়া মনে মনে বেশ করে দোয়া করলো যেন সুফিয়া খান অবশিষ্ট বাটিতে তোলা স্যুপটুকু নিয়ে নিহাল খানের ঘরে যায়। হলেও তাই। সুফিয়া খান নিজের ঘরে না ঢুকে নিহাল খানের ঘরে ঢোকাতে উৎফুল্ল মায়া তৎক্ষণাৎ ইয়েস বলে মৃদু চিৎকার করে লাফিয়ে উঠল খুশিতে। মায়ের খুশিটুকু কেউ দেখার আগেই মায়া আশেপাশে তাকিয়ে নিজেকে শান্ত করে নিল। যাক, অবশেষে মায়ের প্ল্যানিং কাজ করেছে, এটা ভেবে খুশি মনে হৃদের জন্য লেবু পানি নিয়ে রুমে গেল। খালি ঘরে হৃদকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে মায়া বুঝতে পারল হৃদ তখনও ওয়াশরুমে গোসলে যাচ্ছে। মায়ের হাতে লেবু পানির ট্রেটি সোফায় টেবিলের উপর রেখে বিছানায় দুপা দুলিয়ে বসলো। আজ সারাদিন ভর মায়া মাথায় ওড়না বেঁধে ছিল হিজাবের মতো করে, কিন্তু এখন একা ঘরে কাউকে না দেখে মায়া মাথার ওড়নাটা খুলে কাঁধের দুপাশে ছড়িয়ে দিল। গুনগুন শব্দে গান গাইতে গাইতে মায়ের বসে থাকার মাঝে হৃদ আরও খানিকটা সময় নিয়ে ওয়াশরুম হতে বের হতে মায়াকে দেখলো। মায়া বিছানায় বসে পা দুলাতে দুলাতে গুনগুন শব্দে গান গাইছে। হৃদ হাতের তোয়ালে মাথা মুছতে মুছতে মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে টেবিলের উপর থেকে লেবু পানিটা পান করলো। খালি গ্লাসটা পুনরায় জায়গায় রেখে আয়নার সম্মুখে দাঁড়াতে মায়া এক আপত্তিকর কথা বলল, আপনার তো কোনো বোন নেই, এবার আমি আপনাদের একটা বোন চাই। আপনার বোনকে আমি কোলে পিঠো করে মানুষ করব, বড় করব, তারপর বিয়ে দিব, বড়োভাবে সব দায়িত্ব পালন করব আমি, দেখবেন। মায়ের আপত্তিকর কথায় হৃদ আয়নার দিকে কপাল কুঁচকে তাকালো। মায়ের এমন আপত্তিকর হুটহাট কথার মানে বুঝতে না পেরে হৃদ তীক্ষ্ণ গলায় প্রশ্ন করলো, না মানে মা না হয়ে ভাবি হতে চাচ্ছ, হঠাৎ এত উদারতার কারণ? মায়ার মাঝে তখনও উৎফুল্ল বহমান। মায়া গুনগুন শব্দের গান ছেড়ে বড়দের মতো করে বুঝদার হতে চেয়ে বলল, আপনি বুঝবেন না ওইসব, ছেলে মানুষ। আমি আপনার একটা বোনের কথা ভাবছিলাম। এবার আম্মুর একটা মেয়ে হলে খানবাড়িটা পরিপূর্ণ হবে। আপনারা দুই ভাইয়ের এক বোন, বিষয়টা কিন্তু চমৎকার দেখাবে, তাই না? মায়ের এতক্ষণে মনোভাব বুঝতে হৃদ বিরক্ত হলো। তার মা এই বয়সে এসে মা হবে? যত চিন্তা ভাবনা তার বউয়ের। হৃদ মায়ের ভুল ধারণা ভেঙে বলল, তোমার শাশুড়ির বয়স কত জানো? মায়ের আগের ন্যায় স্বতঃস্ফূর্তের সঙ্গে জবাব দিয়ে বলল, কত আর হবে, 37 কিংবা 38 হবে, আর নয়তো বড়জোর 40, এর বেশি তো হবে না। আর মেয়েদের 40-এর পরও মা হওয়ার সম্ভাবনা থাকে, যদি কম থাকে তবে আমি জানি আম্মু আবার মা হতে পারবে, শিওর। মায়ের অদ্ভুত কথাবার্তায় হৃদ তীক্ষ্ণ চোখে তাকালো। একটা মানুষ কতটা নির্বোধ হলে শাশুড়ির মা হওয়া নিয়ে উৎফুল্লতা প্রকাশ করতে পারে? যেখানে হৃদের বয়স 30+, সেখানে শাশুড়ির বয়স 37, 38 কিংবা 40। হৃদের মা কি হৃদের থেকে মাত্র 10 বছরের বড়? হৃদ পিছন ঘুরে মায়ের দিকে তাকিয়ে কোমর ঠেকিয়ে বসলো ড্রেসিং টেবিলের উপর। মায়া ভুল ভেঙে বলল, আমার বয়স কত জানো? কত? আমার বয়স 30+ চলে। মায়া না বুঝে তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, ও আচ্ছা, সমস্যা নেই, আমি আপনার বয়স দেখে বিয়ে করিনি, আপনি বুড়ো হয়েছেন তো কী হয়েছে, এতে আমার কোনো সমস্যা নেই, আমার বুড়ো জামাই চলবে, চিন্তা করবেন না। মায়ার হৃদকে বুড়ো বলায় চেতে গেল হৃদ। মায়াকে ধমকে রাগে দাঁতে দাঁত চেপে বলল, স্টুপিড, আমি বুড়ো? মায়ের হৃদকে পাল্টা প্রশ্ন করে জানতে চেয়ে বলল, কেন, আপনি বুড়ো নয়?
শ্যাট আপ ইডিয়েট। আমার বয়স 30+ হলে তোমার শাশুড়ির বয়স 40 হবে কিভাবে? আম্মুর বয়স 50 রানিং। কি অসম্ভব, আমি বিশ্বাস করি না। আম্মু এখনও কত জোয়ান আর সুন্দরী, আপনি মিথ্যা বলছেন। হৃদের কাছে সুফিয়া খানের বয়সের কথা জানতে মায়া লাফিয়ে উঠে দাঁড়ালো অবিশ্বাসে। হৃদ মায়াকে কাছে রেখে শান্ত কণ্ঠে বলল, কাছে আসো। মায়া হৃদের দিকে এগিয়ে যেতে হৃদ এক হাতে মায়ের কোমরে হাত চেপে অপর হাতটা মায়ার গলার দাগগুলো ছুঁয়ে দিতেই মোহাচ্ছন্ন গলায় বলল, ভাবি না হয়ে মা হওয়ার অফারটা কি চমৎকার হবে, কি বলো? হৃদের কথার ইঙ্গিত বুঝতে পেরে মায়া লজ্জায় সিটিয়ে তৎক্ষণাৎ নত মস্তিষ্কের হলো। প্রসঙ্গ পাল্টে মিনমিন করে বলল, নিচে চলুন, খাবেন? খাবো না। কেন? বাইরে ডিনার করে এসেছি সবাই, বাবা বাদে। ও, তুমি খেয়েছো? হুম। তাহলে এবার বলো অফারটা পছন্দ হয়েছে কিনা? হৃদের কথায় মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে হৃদের বুকে মুখ লুকাতে লুকাতে বলল, হয়েছে। মায়ার উত্তরে হৃদ প্রস্তর হাসলো। দুহাতে মায়াকে জড়িয়ে হৃদ ঘনিষ্ঠতা বাড়িয়ে বলল, আপনি মা হতে চাইলে আমিও ইন্টারেস্ট বাবা হতে, বউ। সকাল 8টার ঘরে বসার ঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসলো মায়া। হাঁটুতে দুহাত ঠেকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে হৃদকে খুঁজল। বিছানায় হৃদকে ঘুমিয়ে থাকতে দেখে মায়া সোজা হয়ে দাঁড়ালো। হৃদকে ঘুমে রেখে মায়া নিজের শ্বশুর শাশুড়িকে খুঁজতে গিয়েছিল নিচে, কিন্তু নিচে গিয়ে যতটুকু বুঝতে পারলো মায়ের শ্বশুর নিহাল খান এখনও সুফিয়া খানের রাগ ভাঙাতে সক্ষম হননি, বরং দুজনের মধ্যকার মান অভিমানের পাল্লা তখনও আগের মতোই শক্ত আর কঠিন। আজ সুফিয়া খানের ঢাকা ফেরার আগে মায়া নিজের শেষ একটা চেষ্টা করে আসলো নিহাল খানের সঙ্গে হৃদের জায়গায় সুফিয়া খানকে পাঠাতে চেয়ে। মিথ্যা বলে আসলো যে হৃদ বাড়িতে নেই। হৃদ মধ্যরাতে নিজের কোম্পানির কাজে ঢাকা ফিরে গিয়েছে, কখন ফিরবে জানা নেই, এমনটা বাড়ির সকলকেই জানালো মায়া। তবে রাদীপ যদিও সত্যটা জানে, তারপরও সে মায়ার সাথে তাল মিলিয়ে সমানে মিথ্যা বলল সুফিয়া খানকে। এমনকি সুফিয়া খানের আসিফকে দেখার আগে কাজের বাহানা দিয়ে আসিফকে পাঠিয়ে দিল মুরাদপুরে জনসভার পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে। আজ 12টা নাগাদ সমাবেশে যেতে হবে নিহাল খানকে। নির্বাচনের আগে এটাই শেষ সমাবেশ জনসম্মুখে নিহাল খানের। কাল বাদে পরশু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের সেট আপ করতে পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে হৃদ। জায়গায় জায়গায় পুলিশ প্রশাসনের সঙ্গে নিজের ছেলেপেলেদের সেট আপ ব্যবস্থাও করিয়েছে রেখেছে হৃদ। কিন্তু এর মাঝে থানা থেকে খবর আসে হৃদের অনুপস্থিতিতে নিহাল খান রাদিফকে পাঠাতে চাইলে পুলিশ কমিশনার নিহাল খানের সঙ্গে দেখা করার প্রস্তাব রাখলে নির্বাচনের সামনে রেখে কে বা কারা নিহাল খান আর হৃদের নামে মামলা করেছে বিষয়টা কানে যেতে সুফিয়া খান নিহাল খানের সঙ্গে যাবেন বলে পুলিশ কমিশনারকে জানায়। পেশায় সুফিয়া খান একজন আইনজীবী। মামলার বিষয়গুলো ওনার আয়ত্তে হবে বলে নিহাল খানও সহমত পোষণ করলেন সুফিয়া খানকে সঙ্গে নিতে। আর এজন্য মূলত মায়া দৌড়ে রুমে আসলো হৃদের অবস্থান জানতে। এই মুহূর্তে হৃদের নিচে যাওয়া মানে সুফিয়া খানকে নিহাল খানের সঙ্গে পাঠানো যাবে না। মায়া হৃদকে ঘুমে দেখে স্বস্তি পেল। এবার ভালোই ভালোই মায়ার শ্বশুর শাশুড়ি একত্রে বেরিয়ে গেলেই হলো। যতক্ষণ না পর্যন্ত সুফিয়া খান নিহাল খানের সঙ্গে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মায়া হৃদকে এই ঘরে আটকে রাখবে। যদি সুফিয়া খান বা অন্য কারো চোখে হৃদের উপস্থিতি বাড়িতে দেখে, তাহলে সুফিয়া খান কখনোই নিহাল খানের সঙ্গে নিহাল খানের সঙ্গে যাবে না, বরং হৃদ নিজের মা বাবা দুজনকে রেখে সে একাই চলে যাবে মামলা সামলাতে, যেটা মায়া চায় না। মায়া চায় ওর শ্বশুর শাশুড়ি কাজের সূত্রে হলেও দুজন একত্রে থাকুক কিছুটা সময়। এতে যদি দুজনের মান অভিমানের পাল্লা কমে আসে খানিকটা সময়। মায়া বিছানায় শায়িত হৃদকে দেখে বন্ধ রুমের পর্দার দিকে এগিয়ে গেল। হৃদের রুমে জানালা নেই, দেয়ালের একটা পাশ কাচের তৈরি, সেখান থেকে আলো ছড়ায় ঘরে। কাচের দেয়ালে একটা দরজাও রয়েছে যেটা ঠেলে মায়েরা বারান্দায় যাওয়া আসা করে। মায়ারও ঘরের আলো ছড়াতে চেয়ে পর্দা টেনে ধরেও ছেড়ে দিল। অন্ধকার রুমটা আলোকিত করলেই তো মায়ের স্বামীর ঘুম ভেঙে যাবে। তখন এই লোককে মায়া ধরে বেঁধেও রাখতে পারবে না ঘরে। কাজের ব্যস্ততায় চলে যেতে চাইবে, যেটা মায়া এই মুহূর্তে চায় না। মায়া চায় হৃদ আরও কিছুক্ষণ ঘুমাক, অন্তত মায়ের শ্বশুর শাশুড়ি যতক্ষণ না পর্যন্ত চলে যায় ততক্ষণ পর্যন্ত এই লোক ঘুমাক। মায়া হাতে পর্দাটা ছেড়ে ঘুরে তাকালো হৃদের উন্মুক্ত পিঠের দিকে। খানবাড়ির ভর্তি মেহমান হলেও কেউ এই সাত সকালবেলা ঘুম থেকে ওঠে না। গুটি কয়েকজন মানুষ ছাড়া সামনে নির্বাচনের ব্যস্ততায় খানবাড়ির ছেলেদের সকাল সকাল বেরিয়ে যেতে হয় বলে আজকাল সুফিয়া খানও হেনা খান আর মায়ের সঙ্গে ভোরে ওঠেন। কিন্তু বিগত 2 দিন যাবৎ মায়ের রাতে ঘুম কম হয় বলে মায়াকে দিনেও সময় নিয়ে ঘুমাতে হয়। মায়ের রাতে জাগার কারণটা অবশ্য হৃদ নিজেই। না হৃদ নিজে ঘুমায় আর না মায়াকে রাতে ঘুমাতে দেয়। শেষ রাতে দুজন ঘুমাতে গিয়ে হৃদের এত বেলা অবধি শুয়ে থাকার কারণটা, আর নয়তো হৃদ সবসময়ের মতোই 7টা নাগাদ ঘুম থেকে উঠে যেত। অথচ সেই হৃদ বিগত 2 দিন যাবৎ শত ব্যস্ততার মাথায় ওপর রেখেও সে দিব্যি নিদ্রাব্যস্ত থাকে অনেক বেলা অবধি। মায়া হাতে পর্দাটা ছেড়ে এগোলো হৃদের দিকে। বলিষ্ঠ দেহে হৃদ উপুর হয়ে বালিশের উপর মাথা রেখে ঘুমিয়ে হৃদের শক্তপোক্ত পিঠে
হৃদের শক্তপোক্ত পিঠে বেশ কিছু আপত্তিকর দাগ মায়ার চোখে পড়তে মায়া হৃদের পিঠের উপর ঝুঁকে গেল। আলতো হাতে হৃদের পিঠে স্পর্শ করে মায়া সেখানটায় ঠোঁট ছোঁয়ালো। হৃদের শরীরের স্মেল বরাবরই মায়াকে ভীষণ টানে। মায়া মনোমুগ্ধের মতো হৃদের উন্মুক্ত পিঠের পরপর বেশ কয়েকবার ঠোঁট ছুঁয়ে উঠল উপরে। হৃদের গালে শব্দ করে চুমু খেয়ে কানে কানে ফিসফিস করে বলল, আমার খুব পছন্দের মানুষ আপনি নেতা সাহেব। আপনাকে পেয়ে দুনিয়াটা আমার স্বর্গসুখের মনে হয়। আপনি শুধু আমার সঙ্গী নন, আমার সোলমেটন। আপনাকে ভীষণ ভালোবাসি আমি। আই লাভ ইউ নেতা সাহেব। কথাটা বলেই মায়া হৃদের কানে চুমু খেয়ে উঠে দাঁড়ালো। খুব স্বাভাবিক ন্যায় চলে যেতে চেয়ে পিছনে ঘুরতেই হৃদ দক্ষ হাত বাড়িয়ে তৎক্ষণাৎ মায়ার চুলের বেনি টানতে মায়া মৃদু চিৎকার করে খেই হারিয়ে পড়ল হৃদের উপর। হৃদ তৎপর করে মায়াকে টানল নিজের বাহুবেষ্টনীর ভেতর। দুহাতের মায়াকে জাপটে জড়িয়ে ধরে মায়ার গলায় মুখ ডুবাতে মায়া ছটফট করে উঠল, নিজেকে ছাড়াতে চেয়ে। হৃদ ঘুমন্ত গলায় বিরক্তির রেশ টেনে বলল, ডোন্ট ডিস্টার্ব মি হৃদ। হৃদের ভারী আওয়াজে মায়া খানিকটা দমে যায়। শিরশির করে ওঠে মায়ের পায়ের তলপিঠ। ভয়ার্ত মায়া শুকনো ঢোক গিলে বলল, প্লিজ ছাড়ুন, যেতে দিন আমাকে। নো। হৃদ ভারী আওয়াজে মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে বলল, ঘুমিয়েছিলাম, ভালো লাগেনি তোমার। নাও নাও আই ওয়ান্ট টু ওয়ান মোর টাইম। হৃদের কথায় মায়া লজ্জায় আড়ষ্ট হলো। তারপরও হৃদকে বাধা দিয়ে ছটফটিয়ে উঠে বলল, প্লিজ না, ছাড়ুন, আমি বারবার গোসল করতে পারবো না। আমার চুল এখনও ভেজা, শুকায়নি দেখুন। মায়ের কথায় হৃদ আগের মতোই বিরক্তি গলায় বলল, বেয়াদব মহিলা, বিবাহিত মেয়েদের বারবার গোসল করার নিয়ম আছে, এতে পাবলিক মাইন্ড করবে না। বরং তোমার গোসল না করা নিয়ে পাবলিক মাইন্ড করতে পারে, জিজ্ঞাসা করে দেখো। কথাটা বলেই হৃদ মায়ার গালে শব্দ করে চুমু খেলো। পরপর মায়ার গালে ঠোঁট ছুঁয়ে গলায় নেমে যেতেই মায়া হৃদকে ফের বাধা দিয়ে বলল, আপনার যত সব ধান্দাবাজি কথা, ছাড়ুন আমাকে। সবাই আপনার জন্য নিচে অপেক্ষা করছে, যাবেন না সেখানে? না। হৃদের অসম্মতিতে মায়া নিজেকে ছাড়াতে চেয়ে এতক্ষণে লুকিয়ে রাখা কথাগুলো হৃদকে বলে দিয়ে বলল, কারা যেন আপনাদের নামে মামলা করেছে, সেজন্য আব্বু আম্মু থানায় যাচ্ছে, আপনি যাবেন না? মায়া সত্যিটা হৃদকে বলতে চায়নি, কিন্তু এই মুহূর্তে মায়া হৃদের সঙ্গে আটকে থাকতে চায় না বলে বাধ্য হয়ে সত্যিটা বলতে হলো। মায়ের কথা শুনে হৃদ তৎক্ষণাৎ উঠে বসলো বিরক্তিতে। রাগে চোয়াল শক্ত করে তৎক্ষণাৎ গায়ে ব্ল্যাঙ্কেটটি উড়িয়ে ফেলতে ফেলতে বলল, হারামির বাচ্চারা আর মানুষ হলো না। শেষ মুহূর্তে এসেও ক্যাচাল করতে হবে, নিষেধ করার পরও বারবার মরতে আসে আমার কাছে। হৃদের মেজাজি কথায় মায়া বোকার মতো তাকিয়ে শোয়া থেকে উঠে বসলো। হৃদ খালি গায়ে ট্রাউজার প্যান্ট আর পরে ওয়াশরুমের দিকে যেতে যেতে মায়ের উদ্দেশ্যে বলল, আমার কাপড় বের করো হৃদ, কুইক। মায়া হৃদের পেছন ডেকে বলল, আপনি গোসল করবেন না? হৃদ চলে যেতে চেয়েও পিছন ঘুরে মায়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কয়বার গোসল করব? একবার তো করলাম। মায়া সরলভাবে বলল, আপনার তো সকালে গোসল করার অভ্যাস আছে, তাই বললাম আর কি। মায়ের কথায় হৃদ সামনে ঘুরে যেতে যেতে সোজা সাপটা উত্তরে বলল, সকালে গোসল রাতে করা শেষ, সকালে আমি ভার্জিন, সেজন্য গোসল নট অ্যালাউড। হৃদের কথায় মায়া মুখ বাঁকালো। এত কিছু করেও মানুষ ভার্জিন হয় কিভাবে? আজব। হৃদ ওয়াশরুমে ঢুকতে মায়া অগোছালো বিছানা গোছালো, হৃদের জন্য সাদা পাঞ্জাবি নামিয়ে রাখলো। এর মাঝে মায়ের শ্বশুর শাশুড়ির অবস্থান জানতে দৌড়ে একবার নিচে গিয়ে দেখতে পেল সুফিয়া খান আর নিহাল খান ততক্ষণে সবে প্রস্তুতি নিচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য। তাদের আরও 15-20 মিনিট সময় লাগবে বের হতে। ততক্ষণে হৃদ নিশ্চয়ই ফ্রেশ হয়ে নিচে চলে আসবে মা বাবার সঙ্গে। হৃদের অনায়াসেই দেখা হয়ে যাবে, তখন আর সুফিয়া খানকে নিহাল খানের সঙ্গে পাঠানো যাবে না। চিন্তিত মায়া কী করবে না ভেবে পেয়ে পুনরায় তাড়াহুড়ো করে রুমে আসলো হৃদকে আটকাতে। ততক্ষণে হৃদ ফ্রেশ হয়ে গায়ে পাঞ্জাবি জড়িয়েছে, আয়নার সম্মুখে দাঁড়িয়ে চুল সেট আপ করে শরীরে পারফিউম মাখতে মায়াকে দেখে তাড়াহুড়ো করে রুমে ঢুকতে হৃদ আয়না দিয়ে মায়াকে পর্যবেক্ষণ করে বলল, কী সমস্যা, এভাবে দৌড়াদৌড়ি করছো কেন? চিন্তিত মায়া হৃদের দিকে এগিয়ে গেল। যেভাবেই হোক হৃদকে 20 মিনিট রুমে আটকে রাখতে হবে, কিন্তু কিভাবে কি করবে বুঝতে না পেরে মায়া হৃদের পেটের কাস্টার পাঞ্জাবি মুঠোয় চেপে মিনমিন করে বাহানা বানিয়ে বলল, আমার না আপনার প্রতি খুব প্রেম প্রেম পাচ্ছে। মায়ের কথায় হৃদ কপাল কুঁচকে মায়ের মুঠোয় চেপে ধরা হাতটার দিকে তাকালো। একটু আগেই তো এই নারী তার কাছ থেকে নিজেকে ছাড়াতে চেয়ে ছটফট করছিল, আর এখন হুট করেই তার প্রতি প্রেম প্রেম পাচ্ছে। এত ভদ্র মহিলা তো এই নারী না। হৃদ অবিশ্বাস্য গলায় মায়ের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার প্রেম প্রেম পাওয়ার পেছনের কাহিনী কি ম্যাডাম? সহজে ধরা দেওয়ার মানুষ তো আপনি না, মতলব বলুন। কোনো মতলব নেই, সত্যি বলছি, আপনাকে দেখলেই আমার প্রেম প্রেম পায় শুধু। আপনি তো আমার স্বামী, তাই আমার হক আছে আপনার প্রতি ভালোবাসা দেখানোর। মায়ার কথায় হৃদ গলল না, বরং আগের ন্যায় বলল, ওকে ম্যাডাম, কোনো সমস্যা নেই, মনকে আপাতত তালা মারুন। আপনার হক তোলা রইল 2 দিনের জন্য। নির্বাচন শেষ হলে আপনাকে নিয়ে দেশ ছাড়বো আমি, তখন আপনার সব ধরনের হক মনোযোগ সহকারে আদায় করব আমি। তারপরও এখন না, আমার সময় নেই। মায়া হৃদের দেশ ছাড়ার কথাটা তেমন লক্ষ্য করেনি হৃদকে আটকানোর চিন্তায়। হৃদ মায়াকে ফিরিয়ে দিতে মায়া ফের হৃদের পাঞ্জাবি মুঠোয় চাপলো। হৃদকে আটকাতে চেয়ে নতুন ফোন দিয়ে এটে মিনমিন করে বলল, তাহলে আমি আপনার সাথে যাব, আমাকে নিয়ে চলুন।
হৃদ খানিকটা বিরক্ত হলো মায়ের উপর। নির্বাচন শেষ, সময়টা খুব ব্যস্ততায় যায়। ব্যস্ততায় হৃদ কোথা থেকে কোথায় যাবে সেটা হৃদ নিজেও জানে না। নির্বাচনের আগে হৃদের এই 2 দিন বাড়ি ফেরা পর্যন্ত হবে না, সেখানে হৃদ মায়াকে নিয়ে কোথায় যাবে? হৃদ মায়ার কথায় খানিকটা বিরক্ত গলায় বলল, হৃদ আমি সমাবেশে যাচ্ছি। হৃদের কথায় তৎক্ষণাৎ উত্তর আসলো মায়ার মিনমিনে সুরে বলল, তাহলে আমিও যাব আপনার সাথে। হৃদ মায়ার হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, মেজাজ খারাপ করবে না হৃদ, আমি সমাবেশে যাচ্ছি, আর সমাবেশে মেয়েরা যায় না, জেদ করবে না। কথাটা বলেই হৃদ মায়ার হাত পাঞ্জাবি থেকে ছাড়িয়ে সামনে হাঁটতে চাইলে মায়া পুনরায় হৃদের পাঞ্জাবি টেনে ধরতে ধরতে বলল, আমাকে না নিয়ে গেলে আমি আপনাকে ভোট দেব না কিন্তু। তোমার এই একটা ভোট লাগবে না আমার, সরো। মায়া ফের হৃদের পথ আটকে দাঁড়ালো, 2 হাত মুঠোয় হৃদের পাঞ্জাবি চেপে বলল, একটা ভোট কেন হবে? আমি আমি জুই, আরিফ ভাই, আমরা কেউ আপনাকে ভোট দেব না কিন্তু। হৃদ বিরক্তিতে ঝেড়ে মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার ভোটাধিকার হয়েছে? ভোটাধিকার হতে হবে কেন? আমি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনাকে জাল ভোট দেব। হৃদ মায়ের কপালে টোকা দিতে দিতে বলল, এমন নাবালিকা নাগরিক ভোট কেন্দ্রে পৌঁছাবে না ম্যাডাম, আগে বড় হন, তারপর ভোট দিতে আইসেন, সরেন এখন, রাস্তা দিন। হৃদ চলে যেতে চাইলে মায়া আবারও হৃদের পাঞ্জাবি টেনে বাহানা বানিয়ে বলল, শুনুন না প্লিজ, আমার সত্যি সত্যি আপনার প্রতি ভীষণ প্রেম পাচ্ছে, আপনি আমাকে না নিয়ে যান, অন্তত একটু সময় তো দিয়ে যাবেন, বেশি না, একটু রোম্যান্স করব আপনার সাথে, প্রমিস। মায়ের কথায় হৃদের দৃষ্টি গাঢ় হলো অবিশ্বাসে। যে মেয়ে ধরলে শুধু পালায় পালায় করে, সে মেয়ে স্বেচ্ছায় বারবার রোম্যান্সের কথা বলছে, প্রস্তাব রাখছে হৃদের কাছে। বিষয়টা আসলেই সন্দেহজনক। হৃদ মায়ের দিকে সন্দেহপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কী ব্যাপার ম্যাডাম, মতিগতি তো ভালো না, কি চলে মাথায়? আপনি চলেন শুধু, তাই? বিশ্বাস তো হচ্ছে না। আমি যাই করি আপনি খালি সন্দেহ করেন, ভালোবাসেন না আপনি। বসুন, আমি রোম্যান্স করব। তাহলে আপনার বিশ্বাস হবে, বসুন। সামনে থেকে বউয়ের রোম্যান্সের প্রস্তাব পেয়ে হৃদ অবিশ্বাসে বিছানায় বসলো বলতে মায়া নিজেই ঠেলে হৃদকে বিছানায় বসালো। হৃদ তখনও সন্দেহপূর্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে, বউ তার কী রোম্যান্স করবে এক মুহূর্তের জন্য হৃদও দেখতে চায়। একটু আগেই তো হৃদ এই নারীকে কাছে টানতে চেয়েছিল, তখন কতই না তালবাহানা করে হৃদের থেকে নিজেকে ছাড়ালো, আর এখন হৃদ চলে যেতে চাইছে, সেখানে এই নারী নিজের থেকে হৃদের পথ আটকে দাঁড়াচ্ছে বারবার রোম্যান্সের প্রস্তাব দিয়ে। মানে বিষয়টা আসলেই সন্দেহজনক হৃদের কাছে। মায়া হৃদকে বিছানায় বসিয়ে গায়ের ওড়না খুলে মাথায় হিজাবের মতো গোল করে বেঁধে নিতেই হৃদ সন্দিহান দৃষ্টিতে মায়ের কার্যক্রম লক্ষ্য করে বলল, কী ব্যাপার, রোম্যান্স করতে কাপড় খুলতে হয়, তুমি বাঁচছো কেন? মায়া হৃদের কথায় তৎক্ষণাৎ উত্তর দিতে দিতে বলল, রোম্যান্স করতে আগে আমাকে সতেজ হতে হবে, আমি এখন শুকিয়ে আছি, আমার বড্ড পানি তৃষ্ণা পেয়েছে, নিচে যাব, ঠান্ডা পানি পান করব, ফিরে আসবো 1 মিনিটের ভেতর, তারপর দুজনে উড়াধুরা রোমান্স চলবে। আপনি বসুন, আমি আসছি। কেমন ভণ্ডামি করো আমার সাথে? এই রুমে ফ্রিজ আছে, সেখানে ঠান্ডা পানি পাবে তুমি, নিচে যেতে হবে কেন? হৃদের কপাট রাগে মায়া হৃদকে তেল মারার মতো করে বলো, আপনি বড্ড অধৈর্য, কিচ্ছু বুঝেন না, আপনার জন্য বিশেষ রোমান্সের সারপ্রাইজ আছে, আমি নিচে না গেলে হবে না, আপনি বসুন, আমি ফিরে এসে রোম্যান্স করব, খবরদার কোথাও যাবেন না কিন্তু, আমি এক্ষুনি আসছি। মায়া আসছি বলে হৃদকে রুমে বসিয়ে রেখে উধাও হয়ে গেল। মায়া 1 মিনিটে ফিরে আসার কথা বলে হৃদকে প্রায় 40 মিনিটের ঊর্ধ্বে বসিয়ে রাখলো রোম্যান্সের আশায়। হৃদ অবশেষে অধৈর্যের মতো উঠে দাঁড়ালো। সে খুব খুব করে বুঝতে পারছে তার বউ ভণ্ডামি করছে, তার সাথে রোম্যান্সের কথা বলে ধোকা দিয়েছে, কিন্তু হৃদ জানে না মায়া এই কাজটা কেন করলো। হৃদ রেগেমেগে নিচে নামতেই মায়াকে দেখতে পেল বসার ঘরে হেনা খান আর নিজের মা রেহানা বেগমকে ট্রেতে তুলে নাস্তা দিতে। মায়া যে হৃদকে রুমে বসিয়ে এসেছে সেই খবর মায়ার নেই। সে দিব্যি হেনা খান আর রেহানা বেগমকে নাস্তা দিতে ব্যস্ত। মায়া নাস্তার প্লেট রেখে খালি ট্রে নিয়ে চলে যেতে গিয়ে ক্রসিং পথ হৃদের দেখা পেতেই মায়া হৃদকে দেখে আশ্চর্য হওয়ার মতো করে বলল, সে কি, আপনি এখনও যাননি? এতক্ষণ রুমে কি করছিলেন? মায়ার কথায় হৃদ দাঁতে দাঁত পিষল। হেনা খানের সঙ্গে রেহানা বেগম মায়ের কথায় হৃদের দিকে তাকালো। হৃদ হেনা খান আর রেহানা বেগমকে একত্রে দেখে মায়াকে কিছুই বলল না, বরং দুহাত মুষ্টিবদ্ধ করে রাগে কটমট করে করলো। মায়া এড়িয়ে হৃদ চলে যেতেই মায়া ঠোঁট উল্টালো। মূলত মায়ার সত্যিই মনে ছিল না সে হৃদকে রুমে বসিয়ে এসেছিল, ব্যস্ততায় হৃদের কথা ভুলে বসেছিল মায়া। তাছাড়া তখন মায়া নিচে নেমে সুফিয়া খানকে দেখলো নিহাল খানের সঙ্গে বেরিয়ে যেতে। মায়ার মিশন সাকসেসফুল হওয়ায় মায়া আর রুমে ফেরেনি, বরং নিচে থেকে যায়। মায়ের মিশন সাকসেসফুল না হলেও মায়া আর দ্বিতীয়বার রুমে ফিরে যেত না হৃদকে আটকানোর জন্য। তখন মায়া রোম্যান্সের মিথ্যা বাহানা বানিয়েছিল। হৃদ রাগে চোয়াল শক্ত করে পার্কিং এরিয়াতে যেতে আয়নের দেখা পেল রাদিফের সঙ্গে আয়নে জানতো হৃদ বাড়িতে আছে সেজন্য মূলত ওরা দুজন হৃদের অপেক্ষায় দাঁড়িয়েছিল।
হৃদ আশেপাশে আসিফকে না দেখে হাঁক ছেড়ে ডাকলো, আসিফ কই তুই, গাড়ি বের কর। হৃদের গলা কানে যেতে কিছু দূর দাঁড়িয়ে থাকা রাদিফ পার্কিং দিয়ে দৌড়ে যেতে যেতে বলল, ভাই আসিফ ভাইকে মুরাদপুরে পাঠানো হয়েছে, তোমাকে কল দিয়েছিলাম আসিফ ভাই, কিন্তু তোমার ফোন বন্ধ থাকায় কথা বলতে পারিনি। রাদিফের কথায় হৃদ উত্তর করলো না। 2 রাত ধরে হৃদ ইচ্ছাকৃতভাবে নিজের ফোনের সঙ্গে মায়ার ফোনটাও বন্ধ রাখে, যাতে কেউ ডিস্টার্ব করতে না পারে। বউকে নিয়ে একান্ত সময়ে কারো ডিস্টারবেন্স পছন্দ না বলে সে এমনটা করে। রাদিফের গাড়ি বের করার মধ্যে দিয়ে দুজন বডিগার্ড এগিয়ে আসে। রাদিফ তাদের গাড়ি বের করতে বলে সে পার্কিংয়ের দিকে দাঁড়ালো। হৃদ গাড়ির উদ্দেশ্যে কিছুটা দূর দাঁড়াতেই আয়ান হৃদের মুখোমুখি দাঁড়াতে দাঁড়াতে তীক্ষ্ণ গলায় বলল, কী ব্যাপার ভাই, আজকাল তোর ফোন বন্ধ থাকে কেন? তুই তো ফোন বন্ধ রাখার মানুষ না, কত কল করলাম তোকে পেলাম না কেন? কাহিনী কি বলতো? কোনো কাহিনী নেই, প্রয়োজনে বন্ধ রেখেছিলাম, ব্যাস, এবার সর সামনে থেকে। আয়ান সরল না, বরং এক হাতে হৃদের কাঁধ চেপে অপর হাতে হৃদের গলায় থাকা ওয়ান টাইম ব্যান্ডেজটা চট করে টেনে ফেলতে ফেলতে বলল, সরা যাবে না ভাই, বরং তোর গলায় থাকা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানোর রহস্য উদ্ঘাটন করতে হবে, বুঝলি? গলায় এসব লাগিয়ে ঘুরিস কেন বলতো? বউ কামড়ায় সেজন্য? হৃদ বিরক্তির সহিত আয়নের হাতটা ঝাঁকিয়ে নিজের কাঁধ থেকে ফেলে আয়নকে ঠেলে দূরে সরাসরিতে বলল, সর সামনে থেকে, মেয়ে মানুষের মতো ঘেঁষাঘেঁষি করবি না, দূরে সর। আয়ন হৃদের রাগের পাত্তা না দিয়ে বরং হাতের ওয়ান টাইম ব্যান্ডেজটি পুনরায় হৃদের গলায় চেপে লাগাতে লাগাতে বলল, সে তুই যতই ব্যান্ডেজ লাগিয়ে ঘুরিস না কেন, আমার আগে বাবা হতে পারবি না, বুঝলি? তোর মেয়ের জামাই তো আমার ছেলেই হবে। এখন তুই যদি চাস বিয়াই একটু ঘেঁষাঘেঁষি কোলাকুলি করবি, তাহলে আয় আমার বুকে আয়, ভবিষ্যৎ বিআই সাহেব। কথা বলে আয়ন হৃদকে দুহাতে জাপটে জড়িয়ে ধরতে হৃদ বিরক্তিতে ঠেলে আয়নকে সরাতে মেজাজ দেখিয়ে বলে, আয়ন ছাড়, মায়া মানুষের মতো ঘেঁষাঘেঁষি স্বভাব তোর গেল না। প্রথমে মায়া আর এখন আয়নের কাণ্ডে পরপর 2 বার হৃদের মেজাজ চটে গেল। হৃদ রাগের তোপে আয়নকে ঠেলে সরিয়ে পাশ কাটিয়ে চলে গেল গাড়ির দিকে। ড্রাইভার গাড়ি বের করতে হৃদ পেছনের সিটে উঠে বসলো। রাদিফ ড্রাইভারের সঙ্গে বসতে আয়ন দৌড়ে এসে রাদিফের সঙ্গে পিছনের সিটে বসলো দুষ্টু হেসে। গন্তব্য সকলের একই, চলন্ত গাড়িতে। রাদিফ বলল, ভাই থানা থেকে কল এসেছিল, কারা যেন মামলা। রাদিফের কথা শেষ করার আগেই হৃদ বলল, জানি বিষয়টা। হৃদ এসব বিষয়ে জানবে সেটা রাদিফ আগেই বুঝতে পেরেছিল। কোনো কিছু ঘটার আগে সেই খবর কোথা থেকে যেন হৃদের কাছে আগে পৌঁছে যায়। অবশ্যই হৃদের নেটওয়ার্ক বিশাল বড় বলেই সব কিছুর খবর দ্রুত হৃদ খানের কাছে পৌঁছায়। তাই রাদিফ হৃদের কাছে মামলা দখলকারীর জন্য জানতে চেয়ে বলল, এই অসময়ে মামলাটা কারা দাখিল করেছে ভাই? নাদিমের বাবা জামাল চেয়ারম্যান। হৃদের কথা শুনে কপাল কুঁচকে এলো রাদিফের। অবিশ্বাস্য গলায় হৃদকে শুধিয়ে বলল, ভাবির সঙ্গে যে পরিবারের ছেলের বিয়ের কথা হয়েছিল, ওই পরিবার থেকে মামলা করেছে? নিশ্চুপ হৃদকে আরও গম্ভীর মুখে বসে থাকতে দেখে রাদিফ সাহস করে হৃদকে আর কোনো প্রশ্ন করলো না, বরং হৃদের নীরবতাকে সম্মতির লক্ষণ ধরে নিল। সবচেয়ে বড় কথা হলো, হৃদ যেহেতু এই বিষয়টা জানে, তার মানে অবশ্যই এই বিষয়ের সমাধান এমনিতেই হয়ে যাবে। হৃদ খান মানেই সকল সমস্যার একমাত্র সমাধান। তো আজকের জন্য এতটুকুই ছিল। কেমন লাগলো গল্পটা সেটা জানাবা, বেশি বেশি করে লাইক করবা, কমেন্ট করবা। নেক্সট পর্বে অবশ্য গল্পটা শেষ, সামনের পর্বে হয়তো গল্পটা শেষ হয়ে যাবে। আর এর পর্বে কিছু এক্সট্রা পর্ব দিছে, ওইগুলা আছে, ওইগুলা বলবো। তো কেমন লাগলো জানাবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।